আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের সার্কুলেটরি শক। ক্লাসের শুরুতে আমি একটা জিনিস যেটা বলতে চাচ্ছি, হয়তো এই ক্লাসের কন্টেন্ট অনেকগুলোই এমবিবিএস এক্সামিনেশনের ক্ষেত্রে হয়তো হেল্পফুল হবে না, কিন্তু আপনাদের পরবর্তীতে ক্লিনিক্যাল ডিসিশন মেকিং এ হেল্পফুল হবে আশা করছি। তো আমি আমার ক্লাসটা শুরু করছি দুইটা কোয়েশ্চেন দিয়ে। একটা হচ্ছে যে ডাজ হাইপোটেনশন ডিফাইন শক, মানে শক হতে হলে কি হাইপোটেনশন থাকতেই হবে? অ্যান্সার হচ্ছে নো। কারণ হচ্ছে নর্মোটেনসিভ হয়েও একটা পেশেন্ট শকে থাকতে পারে। তাহলে শক ডিফাইন করব আমি কিসের উপরে বেসিস করে? এখন এমফ্যাসিস ইনিশিয়ালি আগে হাইপোটেনশনকে শক বলা হতো, কিন্তু এখন যেটা এমফ্যাসিস দেওয়া হয় সেটা হচ্ছে টিস্যু হাইপোপারফিউশনের উপরে। মানে আমার টিস্যু পারফিউশন, বডির মেটাবলিক ডিমান্ড সেলুলার ফাংশনের সাথে যে ডিমান্ডের সাথে সাপ্লাই এর মিসম্যাচ যখন হয়, তখনই আমি সেটাকে সার্কুলেটরি শক বলি। তাহলে ডেফিনেশনটা আমরা এভাবে বলতে পারি, শক ইজ এ সিনড্রোম precipitated by a systemic derangement of perfusion leading to widespread cellular dysoxia and vital organ dysfunction. এখন এই যে টিস্যু হাইপোপারফিউশনটা আসলে কিভাবে হয় বা কি কি প্যাথোজেনেসিসের কারণে টিস্যু হাইপোপারফিউশনটা হয়, সেটা হচ্ছে যেমন আমরা কার্ডিয়াক আউটপুটের উপরে ব্লাড ফ্লো, ব্লাড প্রেশার এবং টিস্যু পারফিউশন ডিপেন্ড করে। এবং আমরা জানি আবার কার্ডিয়াক ফাংশন ডিপেন্ড করে প্রিলোড, আফটার লোড, কন্ট্রাক্টিলিটি, হার্ট রেটের উপর এবং ভেনাস রিটার্নের উপর। ভেনাস রিটার্ন আবার ডিপেন্ড করে ইন্ট্রাভাস্কুলার ভলিউম, পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স, এগুলো বিষয়ের উপর। তারপরে আমার কার্ডিয়াক আউটপুট ঠিক আছে, কিন্তু আমার ডিস্ট্রিবিউশন অফ কার্ডিয়াক আউটপুটে যদি কোনো প্রবলেম থাকে তাহলেও আমার হাইপোপারফিউশন হবে। এই ডিস্ট্রিবিউশনটা কিসের উপর নির্ভর করে? কিছু লোকাল রেগুলেটরি ফ্যাক্টরস আছে, যেমন আমরা ফিজিওলজিতে আগে পড়েছি যে কিছু মেটাবলিজমের কারণে লোকাল কিছু টিস্যু ফ্যাক্টরস রিলিজ হয়, যেগুলো বেসোডাইলেটর হয়, বেসোকনস্ট্রিকশন হয়, এগুলো লোকাল টিস্যুতে ব্লাড ফ্লোকে রেগুলেট করে। আবার কিছু আছে এক্সট্রিনসিক রেগুলেটরি সিস্টেম, যেমন কিছু সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, অ্যাড্রেনাল অ্যাক্টিভিটি। আবার কিছু আছে অ্যানাটমিক্যাল ভাস্কুলার ডিজিজের অনেক সময় লোকাল, মনে করো লোকাল কোনো ভাস্কুলেচার স্টেনোসিস বা থ্রোম্বাস ফর্ম হয়ে ন্যারো হয়ে গেছে, ওখানে টিস্যু পারফিউশন কমে গেছে। তারপরে আমরা কিছু ভেসোডাইলেটরস বা ভেসোকনস্ট্রিক্টরস আইনোট্রপস ইউজ করে, এক্সোজেনাস সাবস্টেন্স, সেগুলো আমার কার্ডিয়াক আউটপুটের ডিস্ট্রিবিউশনকে হ্যাম্পার করতে পারে। তারপর হচ্ছে মাইক্রোভাস্কুলার ফাংশন, প্রি ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি স্ফিংটার ফাংশন, এটার উপরেও অনেক সময় ডিপেন্ড করছে যে আমার লোকাল ফ্লোটা কেমন হবে। ক্যাপিলারি এন্ডোথেলিয়াল ইন্টিগ্রিটি, মাইক্রোভাস্কুলার অবস্ট্রাকশন, এগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার কজ যে টিস্যু হাইপোপারফিউশন হওয়ার জন্য। তারপর হচ্ছে আমার টিস্যু লেভেলে আমার ব্লাড ফ্লো অ্যাডিকুয়েটলি গেল, কিন্তু আমার বডিতে মানে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন যেটা আনলোড হয়ে যে টিস্যুতে ডিফিউজ হবে, এটাতে প্রবলেম। আমরা অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ পড়েছি, যে বডি টেম্পারেচার, গ্লুকোজ 2,3 ডাইফসফোগ্লিসারেট, আরবিসি 2,3 ডাইফসফোগ্লিসারেট, তারপর টেম্পারেচার, এগুলোর কারণে হচ্ছে চেঞ্জ হয়, মানে অক্সিজেন হিমোগ্লোবিন থেকে আনলোড হতে, মানে অক্সিহিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যে রাইট সাইডে শিফট হয় টেম্পারেচার বাড়লে, অ্যাসিডোসিস হলে। তো সেগুলো আমার হেল্প করছে, মানে সেগুলো আমাকে ডিটারমাইন করে যে আমার টিস্যু পারফিউশন কেমন হবে। তারপর হচ্ছে যে আমার আনলোডিং হলো ঠিক মতো, কিন্তু আমার মেটাবলিক ফাংশন, যে ইন্টারসেলুলার যে ক্রেব সাইকেল বা আমি যে অক্সিজেন ইউটিলাইজ করব, সেটাতেই আমার প্রবলেম। সেটা হলেও আমার টিস্যু হাইপোপারফিউশন হবে। এখন যেটা হচ্ছে ক্লাসিফিকেশন, আমরা সবাই জানি যে ব্রড হেডিং এ 4টা ভাগে ভাগ করা যায় শকের ক্লাসিফিকেশন। সেটা হচ্ছে হাইপোভলিউমিক শক, যদি আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা কম হয়ে যায়, সরি, যে আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম কম হয়, যেটা ডিহাইড্রেশনের কারণে হতে পারে, এক্সেসিভ ভমিটিং, ডায়রিয়া, অথবা এক্সেসিভ রেনাল লস, তারপরে ইন্টারনাল আর এক্সটার্নাল হেমোরেজ, এসব কারণে, অথবা বার্ন অথবা ট্রমা, এগুলোতে থার্ড স্পেসিং অফ ফ্লুইড হয়। এসব কারণে যদি হাইপোভলিউমিয়া হয়, তাহলে সেই শকটা হবে হাইপোভলিউমিক শক। কার্ডিওজেনিক শকটা হচ্ছে রিলেটেড টু কার্ডিয়াক পাম্প ফেইলার, কার্ডিয়াক যে কন্ট্রাক্টিলিটি এবং কার্ডিয়াক রিদম অ্যাবনর্মালিটি, যে কোনো কারণে, যদি ভালভুলার হার্ট ডিজিজ হোক, ইসকেমিক হার্ট ডিজিজ হোক, আনস্টেবল অ্যারিথমিয়াস হোক, এ সকল কারণে হচ্ছে কার্ডিয়াক ডিসফাংশন এর কারণে যদি কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার মেনটেন না হয়, সেটা হচ্ছে কার্ডিওজেনিক শক।
তারপর অবস্ট্রাকটিভ শক যেটা হচ্ছে হার্টের বাইরে সার্কুলেশনে ভেনাস অথবা আর্টারিয়াল কোনো সার্কিটে যদি অবস্ট্রাকশন থাকে সেটাকে আমরা অবস্ট্রাকটিভ শক বলি। কমন এক্সাম্পল যেটা আমরা জানি টেনশন নিউমোথোরাক্স, যেমন যে ইন্ট্রাথোরাসিক প্রেশারটা এত বেশি হয়ে যাচ্ছে যে আমার ভেনাস রিটার্ন কমে যাচ্ছে, সেই কারণে আমার কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। তারপরে পেরিকার্ডিয়াল টেম্পোনার, যে হার্টটা ডাইলেট করতে পারছে না, ডায়াস্টোলে সে ফিল আপ করতে পারছে না, ফলে প্রিলোড কমে যাচ্ছে। তারপরে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, যেটা হয় যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হচ্ছে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুট যখন কমে যাচ্ছে অটোমেটিক্যালি লেফট ভেন্ট্রিকুলার কার্ডিয়াক আউটপুটও কমে যাচ্ছে। তারপরে অ্যাওর্টিক ডিসেকশন, তাহলে আমার লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হয়, অ্যাওর্টিক ডিসেকশন। এগুলো হচ্ছে অবস্ট্রাকটিভ শকের এক্সাম্পল। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শক। ডিস্ট্রিবিউটিভ শক হচ্ছে আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম হয়তো অ্যাডিকুয়েট আছে, কিন্তু ভেসোমোটর টোনটা লস হওয়ার কারণে, পেরিফেরাল ভেসোমোটর ভেসোডাইলেটেশন হওয়ার কারণে ওই ইন্ট্রাভাস্কুলার ভলিউমটাই রিলেটিভলি ইনইফেক্টিভ হয়ে যাচ্ছে। এই কারণে ডিস্ট্রিবিউটিভ শকটা হয়। এটা কমন এক্সাম্পল আমরা জানি সেপসিস, ভেসোডাইলেটেশন হয়। তারপরে অ্যানাফাইলেক্সিস, ভেসোডাইলেটর মেডিয়েটার্স রিলিজ হয়। তারপরে একটা হচ্ছে হাই স্পাইনাল কর্ড ইনজুরি, এগুলো সিম্প্যাথেটিক আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন হওয়ার কারণে ভেসোমোটর টোনটা লস হয়, এই কারণে ডিস্ট্রিবিউটিভ শক ডেভেলপ করে। তো এই চারটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ হোল চারটা শক উইথ এক্সাম্পলস। এটা একটু দেখে নিতে পারো পরবর্তীতে। এখন প্যাথোজেনেসিসটা কি? চারটা শকের মধ্যে মেইন আলটিমেটলি যেটা হয় কার্ডিয়াক আউটপুট কমে যায়। কার্ডিয়াক আউটপুট কমার কারণে আমার যেটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেসার কমে যাচ্ছে, ফলে টিস্যু পারফিউশন কমে যাচ্ছে, আলটিমেটলি মাল্টিপল অর্গান ড্যামেজ হচ্ছে, মাল্টি অর্গান ডিসফাংশন ডেভেলপ হচ্ছে, এবং এটা যদি ইরিভার্সিবল স্টেজে চলে যায় তাহলে আমার পেশেন্টের ডেথও হয়ে যেতে পারে। এখন এই শক যখন স্টার্ট হয় ইনিশিয়ালি হাইপোপারফিউশন, তখন বডি কিছু কম্পেনসেটরি মেকানিজম ডেভেলপ করে যে পারফিউশনটাকে এবং ব্লাড প্রেশারটাকে নর্মালাইজ করার জন্য। তো এরকম কম্পেনসেটরি মেকানিজম যেগুলো আছে, যেমন ইন্ট্রাভাস্কুলার ভলিউমটাকে ঠিক করার জন্য বডিতে যেগুলো হয় যে ফ্লুইড রিডিস্ট্রিবিউশন হয়, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ভাস্কুলার স্পেসে ফ্লুইড শিফট হয়। রিনাল ইউরিন আউটপুট কমে যায়, যেহেতু জিএফআর কমে যায়, অ্যালডোস্টেরন রিলিজ হয়, তো ইউরিন মানে ফ্লুইড কনজাম্পশন করে, রেনাল ফ্লুইড লসটা কমে আসে। তারপরে প্রেসার বাড়ানোর জন্য যেমন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয়, অ্যালডোস্টেরন রিলিজ হয়, ভেসোপ্রেসিন রিলিজ হয়। তারপরে পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন হওয়ার কারণে আমার হচ্ছে গিয়ে প্রেসারটা মেনটেন করার চেষ্টা করে। তারপরে কার্ডিয়াক পারফরমেন্স বাড়ার জন্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের কারণে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ে। তবে পারফিউশনের রিডিস্ট্রিবিউশন হয়। আমরা জানি যে যখন ইনিশিয়ালি শকের ইনিশিয়াল স্টেজে ভাইটাল অর্গান গুলো, হার্ট, ব্রেন, ওগুলোতে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের স্কেলেটাল মাসলস এবং স্প্ল্যাঙ্কনিক যেমন ইন্টেস্টাইনাল ব্লাড ফ্লোটা কমে যায়, ভাইটাল অর্গানে রিডিস্ট্রিবিউট হয় ব্লাডটা, এটাও একটা কম্পেনসেটরি মেকানিজম। তারপরে হচ্ছে যে অক্সিজেন আনলোডিং, এটা ইনক্রিজ করে, যেমন আমার আরবিসি 2,3-ডাইফসফোরিক বেড়ে যায়। তারপরে যেহেতু লোকালি আমার হাইপক্সিয়া হচ্ছে টিস্যুতে, আমার অ্যাসিডোসিস ডেভেলপ করে, ওই কারণে আমার হিমোগ্লোবিন ডিসেকশন রডটা রাইট দিকে শিফট হয়, তাই অক্সিজেন বেশি রিলিজ হচ্ছে, পাইরেক্সিয়া থাকতে পারে, এই সকল কারণে অক্সিজেনের রিলিজটা বেড়ে যায়। এটা হচ্ছে একটা চার্ট যেটা মানে আলটিমেটলি যে নিউরোহিউমারাল যে রেসপন্সটা শকের, যে কম্পেনসেটরি মেকানিজমটা, আলটিমেটলি যখন এই যে কার্ডিয়াক আউটপুট কমে গিয়ে মিন আর্টারিয়াল প্রেসার কমে যাচ্ছে, তখন আমার এই যে ব্যারো রিসেপ্টরস, ক্যারোটিড এবং অ্যাওর্টিক বডিতে যে ব্যারো রিসেপ্টরস আছে, তারপরে কেমো রিসেপ্টরস আছে, ওগুলো অ্যাক্টিভেট হচ্ছে, এবং রেনাল হাইপোপারফিউশনের কারণে রেনাল জাক্সটাগ্লোমেরুলার সেলস থেকে রেনিন, এনজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম ওটা অ্যাক্টিভেট হচ্ছে। আলটিমেটলি এই সকল ইয়েতে আমার সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হচ্ছে, কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট বাড়ছে, কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি বাড়ছে, আলটিমেটলি বডি চেষ্টা করছে যে কম্পেনসেট করে করা, যতটুকু মানে ব্লাড প্রেশার মেনটেন করা যায়। কিন্তু যখন এই কম্পেনসেটরি মেকানিজমগুলো একটা সময় ফেইল করে, তখন মাল্টিপল অর্গান ডিসফাংশন বা ড্যামেজ শুরু হয়, মেনলি ইসকেমিক চেঞ্জ হয়, এবং বডির বিভিন্ন মোটামুটি সব অর্গানই এটা ইনভলভ করে। যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা যে পেশেন্ট অল্টার মেন্টাল স্ট্যাটাস হয়, যেমন ইসকেম বা হাইপক্সিয়ার কারণে এনকেফালোপ্যাথি ডেভেলপ করে, অথবা ইনফার্কশনও হতে পারে। তারপরে হার্টের দেখি আমরা যে বিভিন্ন টাইপের অ্যারিথমিয়া, কম্পেনসেটরি মেকানিজম, ট্যাকিকার্ডিয়া হয়, আবার এক্সট্রিম কেসে গিয়ে ব্র্যাডিকার্ডিয়াও হয় হাইপক্সিয়ার জন্য। তারপরে যেহেতু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভিটি হচ্ছে, বিভিন্ন বিভিন্ন রকমের ট্যাকি অ্যারিথমিয়াস হয়। তারপরে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয় হাইপক্সিয়ার জন্য, এমনকি মায়োকার্ডিয়াল ইনফার্কশনও হতে পারে।
পালমোনারি সিস্টেমে যেটা হয়, যেহেতু পেশেন্টের ভেন্টিলেটরি ডিমান্ডটা বেড়ে যায় শকের স্টেজ, ইনিশিয়াল স্টেজ গুলোতে, এবং দেখা যায় যে ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে রেসপিরেটরি মাসল, ডায়াফ্রাম এবং রেসপিরেটরি মাসলস গুলো সেগুলো হচ্ছে উইকনেস ডেভেলপ করে, ফলে অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিয়ার হতে পারে, মানে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচের কারণে অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিয়ার ডেভেলপ করে। আবার কিছু শক আছে যেমন সেপসিস, তারপরে এক্সটেন্সিভ ট্রমা, এক্সটেন্সিভ হেমোরেজ, এআরডিএস ডেভেলপ করতে পারে। কিডনিতে যেটা হয় হাইপোভলিউমিয়ার কারণে রিনাল ফেইলিয়ার হতে পারে, যেটা রিভার্সিবল। আবার অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হতে পারে, যেটা মোটামুটি রিভার্সিবল স্টেজে চলে যায় আর্লি ম্যানেজমেন্ট না করলে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে যেটা হয় আইলিয়াস, যেহেতু আগে থেকেই ব্লাড ডাইভার্ট হয়ে যাচ্ছে ভাইটাল অর্গানসে, আইলিয়াস ডেভেলপ করে, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, অ্যালকালকুলাস কোলেসিস্টাইটিস। আর একটা জিনিস যেটা হয়, যেহেতু মিউকোজাল ড্যামেজ হয়, ব্যাকটেরিয়া যে গাটে যে আমাদের নর্মাল ফ্লোরার ব্যাকটেরিয়া গুলো থাকে এবং সেগুলো এন্ডোটক্সিন, এগুলা মিউকোজাল ব্যারিয়ার থেকে ট্রান্সলোকেট হয়ে সার্কুলেশনে চলে যায়, এবং আলটিমেটলি এগুলো মাল্টিপল অর্গান ডিসফাংশন, তারপরে এআরডিএস এগুলো ডেভেলপ হয়, সেপসিসও ডেভেলপ করতে পারে এই গাটের অর্গানিজম। লিভারে যেটা হয় ইস্কেমিক হেপাটাইটিস হয়, শক লিভার হয়, এবং রিকভারি স্টেজে কোলেস্টেটিক হেপাটাইটিস হতে পারে, তখন বিলিরুবিন, অ্যালকালাইন ফসফেট যেগুলো বাড়ে। ইস্কেমিক হেপাটাইটিস, শক লিভার ইউজুয়ালি ট্রান্স অ্যামাইনাইটিস হয়, মানে অ্যালকালাইন, সরি, এএলটি এএসটি এগুলো বাড়ে, কিন্তু বিলিরুবিন এবং অ্যালকালাইন ফসফেট ইনিশিয়ালি বাড়ে না, এটা লেট স্টেজে গিয়ে বাড়তে পারে যখন কোলেস্টেসিস ডেভেলপ। তারপরে হেমাটোলজিক্যাল সিস্টেমে দেখা যায় যে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে, সেপসিসের জন্য হতে পারে, এক্সেসিভ ব্লিডিং এর জন্য কনজাম্পশন কোয়াগুলোপ্যাথি হতে পারে, তারপরে যে কনজাম্পশন থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, এবং আমরা যে ফ্লুইড রিসাসিটেট করছি ডাইলিউশনাল থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে। মেটাবলিক ক্ষেত্রে আমরা দেখি যে হাইপারগ্লাইসেমিয়া হয়, যেহেতু আমার সিম্প্যাথেটিক স্টিমুলেশন এবং হচ্ছে গিয়ে কর্টিসল, স্ট্রেস হরমোন কর্টিসল, গ্লুকাগন এগুলো রিলিজ হয়, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস এগুলো বাড়ার কারণে হাইপারগ্লাইসেমিয়া হয়। হাইপারট্রাইগ্লিসারাইডেমিয়াও হতে পারে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশনের জন্য। লেট স্টেজে গিয়ে গ্লাইকোজেন স্টোরেজ ডিপ্রেশনের কারণে হাইপোগ্লাইসেমিয়াও হতে পারে। ইমিউন সিস্টেমে দেখি, আমরা আগেই বললাম যে গাটের মিউকোজাল ব্যারিয়ারটা ব্রিচ হচ্ছে এবং হিউমারাল এবং সেলুলার ইমিউনিটিও হ্যাম্পার হয়। তাহলে আমাদের ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা কি হবে? যেহেতু শক একটা মেডিকেল ইমার্জেন্সি, তাহলে আমাকে ডায়াগনোসিস, ইভ্যালুয়েশন এবং ম্যানেজমেন্ট সাইমালটেনিয়াসলি চালাতে হবে, এবং আমার টার্গেটটা হবে পেশেন্টটা শকটা কম্পেনসেটরি স্টেজে থাকতেই আমার ওটাকে ম্যানেজ করতে হবে, কারণ যদি ইরিভার্সিবল স্টেজে চলে যায় তখন অর্গান ডিসফাংশন গুলো পার্মানেন্ট হয়ে যায় এবং মর্টালিটিও অনেক বেড়ে যায়। এবং আমাকে এটাও চেষ্টা করতে হবে যে রিসাসিটেশনের সাথে সাথে আমি স্পেসিফিক কজ অফ শক আইডেন্টিফাই করে সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে। জেনারেল অ্যাপ্রোচটা এরকম যে আমি ক্লিনিক্যালি তো পেশেন্টকে অ্যাসেস করব, দেখবো যে হাইপোটেনশন আছে, কম্পেনসেটরি ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া এগুলো থাকবে, কোল্ড পেরিফেরি, তারপরে অল্টারড মেন্টাল স্ট্যাটাস, কনফিউশন থাকতে পারে, তারপরে ক্যাপিলারি রিফিল টাইম কম থাকতে পারে। এটা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, গুলো আমি পরে আবার বলবো। আর ল্যাবরেটরি আমরা তো বেসলাইন একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, দেখা যায় সেপসিস হয়তো ডাব্লিউপিসি কাউন্ট বেশি থাকতে পারে, হিমোগ্লোবিন কম থাকলে এটা কার্ডিয়াক একটা কম্প্রোমাইজ করবে। তারপরে হচ্ছে প্লেটলেট কাউন্ট কম থাকতে পারে, যে ডিআইসি ডেভেলপ করে। তারপর তো আমরা বেসলাইন ইলেক্ট্রোলাইট, রেনাল ফাংশন, লিভার ফাংশন টেস্ট এগুলো করব। আর এটা যেটা হচ্ছে ব্লাড গ্যাস ইম্পর্টেন্ট, যে ল্যাকটিক অ্যাসিডোসিস হয় হাইপোপারফিউশনের কারণে, যেহেতু অ্যানারোবিক লাইকোলাইসিস হয়, তো আমি এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসে মেটাবলিক অ্যাসিডোসিস পেতে পারি। আবার আমি বলেছিলাম যে রেসপিরেটরি ফেইলিয়ার থাকতে পারে, তখন আমরা সেটাও পেতে পারি, হাইপক্সিয়া পেতে পারি। আর সেরাম ল্যাকটেটটার একটা খুবই ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে যে সেরাম ল্যাকটেট ইন্ডিকেট করে সেলুলার হাইপোপারফিউশন। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের জন্য পাইরুভেট থেকে ল্যাকটেট তৈরি হচ্ছে, এবং একটা সিঙ্গেল ল্যাকটেট মেজারমেন্ট হচ্ছে সিরিয়াল ল্যাকটেট মেজারমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যে গোল ডিরেক্টেড থেরাপি করি ফর সেপসিস এন্ড সেপটিক শক, ওখানে বলা আছে যে আমি ইনিশিয়াল একটা ল্যাকটেট লেভেল করব, 3 ঘন্টা পর আবার 6 ঘন্টা পর আবার 24 ঘন্টা পর আবার রিপিট করব, এবং আমি দেখবো ল্যাকটেট ক্লিয়ারেন্সটা কেমন হচ্ছে। বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে ল্যাকটেট ক্লিয়ারেন্স যদি মোর দেন 10% ইন ফার্স্ট 24 আওয়ার্স হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যে রিসাসিটিভ মেজার্স গুলো নিয়েছি সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডিকুয়েট হয়েছে, এবং পেশেন্টের মানে চান্স অফ সার্ভাইভাল বা শক রিভার্সাল ইমপ্রুভ করে। এই জন্য সেরাম ল্যাকটেট এবং রিপিটেড সেরাম ল্যাকটেট দেখা এবং ল্যাকটেট ক্লিয়ারেন্সটা এস্টিমেট করা, এটা খুবই জরুরি। আর একটা হচ্ছে প্রোক্যালসিটোনিন যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা সেপসিস ইভ্যালুয়েশনের জন্য ব্যাকটেরিয়াল সেপসিসে প্রোক্যালসিটোনিন বাড়ে, ওটা করতে পারি। আর কার্ডিয়াক ফাংশন ইভ্যালুয়েশনের জন্য আমরা ইসিজি, ইকো, ট্রপোনিন, আই, বিএনপি করব। আর
যেটা হচ্ছে ইমেজিং এর খুব ইম্পর্টেন্স আছে। যেমন চেস্ট এক্সরে যদি আমরা করি, আমরা নিউমোনিয়া পেতে পারি, নিউমোথোরাক্স পেতে পারি, এমনকি কার্ডিওজেনিক শকে আমরা পালমোনারি ইডিমাও পেতে পারি। আবার পালমোনারি এম্বোলিজমেরও কিছু ফিচার্স আমরা চেস্ট এক্সরে পেতে পারি। তারপরে হচ্ছে যদি আমি সিটি স্ক্যান করি, তাহলে হচ্ছে যদি আমার অ্যাবডোমিনাল সিটি স্ক্যানেরও গুরুত্ব আছে। যেমন আমি একটা পেশেন্ট ইনফেকশন সাসপেক্ট করছি, পেশেন্টের ডাব্লিউবিসি কাউন্ট বেশি, ফিভার আছে, কিন্তু আমি ইনফেকশনের সোর্স খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে চেস্ট সিটি স্ক্যান এবং অ্যাবডোমিনাল সিটি স্ক্যান ইম্পর্টেন্ট ক্লু দিতে পারে। হয়তো কোনো পাইলোনেফ্রাইটিস অথবা কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল অ্যাবসেস, সেটা আমাকে গাইড করবে। অথবা যদি আমি ইন্টারনাল হেমোরেজ সাসপেক্ট করি, তাহলে আমাকে সিটি স্ক্যান একটা গাইডেন্স দিবে। আর বেড সাইড পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড এবং ইকোকার্ডিওগ্রাফি খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এই যে মডার্ন আইসিইউ গুলোতে আল্ট্রাসোনোগ্রাফি প্রোবটা আসলে স্টেথোস্কোপকে রিপ্লেস করেছে। মানে এটা এত বেশি ইনফরমেশন দিতে পারে, আমি এটা পরে আরো ডিটেইলস বলবো। যেমন ইকো করলে আমরা ভেজিটেশন যদি পাই, তাহলে আমি এন্ডোকার্টাই অথবা ভালভুলার যদি মাইট্রাল রিগার্জিটেশন পাই অথবা সাথে ভেজিটেশন, তাহলে আমি এন্ডোকার্টাইটিস ডায়াগনোসিস করে ফেলতে পারছি। পেশেন্টকে শিফট ট্রান্সফারও করতে হচ্ছে না, বেড সাইডে আমি ডায়াগনোসিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেয়ে যাচ্ছি। তারপরে আমি লাং আল্ট্রাসাউন্ড অনেক কিছু আমরা আইডেন্টিফাই করতে পারি, নিউমোথোরাক্স থেকে শুরু করে পালমোনারি ইডিমা, প্লুরাল ইফিউশন, তারপরে হচ্ছে গিয়ে কনসলিডেশন মানে নিউমোনিয়া, এই সবকিছু আমরা খুব র্যাপিড ইভালুয়েশন করে করতে পারি বেডসাইড আল্ট্রাসাউন্ড। এখন যদি আমি সিস্টেমেটিক্যাল হিস্ট্রি থেকে অ্যাপ্রোচ করি, তাহলে আমাকে হিস্ট্রি নিতে হবে যে কজ আইডেন্টিফাই করার জন্য, যে পেশেন্টের কোনো ভলিউম লসের কি হিস্ট্রি আছে, ডায়রিয়া ভমিটিং এর কোনো হিস্ট্রি আছে কিনা, বার্ন বা ট্রমার কোনো হিস্ট্রি আছে কিনা, কোনো কার্ডিয়াক ইভেন্ট যেমন চেস্ট পেইন, নসিয়া, ভমিটিং, সোয়েটিং, অ্যাকিউট এমআই এর মতো কোনো ফিচার। তারপরে ইনফেকশন যেমন ফিভার, কাফ, রেসপিরেটরি ডিস্ট্রেস, অ্যাবডোমিনাল পেইন, ডিজিউরিয়া, ইনফেকশন কোনো দিকে ইন্ডিকেট করে কিনা আমাকে, এই এই হিস্ট্রি গুলো নিতে হবে। তারপর নিউমোথোরাক্সে আমরা টিপিক্যাল হিস্ট্রি পাবো, ইউনিল্যাটারাল সেন্ট্রাল সিভিয়ার চেস্ট পেইন, ডিসপনিয়া থাকবে। টেম্পনেডে হয়তো হেড চেস্ট হেভিনেস বা সেন্ট্রাল চেস্ট পেইন, তারপরে হচ্ছে রেস জেভিপি, এগুলো আমরা পাবো। পালমোনারি এম্বোলিজমে লাংস ক্লিয়ার থাকবে কিন্তু জেভিপি রেস থাকতে পারে, এগুলো। তারপর হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস, যদি আমি পেশেন্টটা কোমরবিডিজ এর মধ্যে দেখবো যে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ বা ভালভুলার হার্ট ডিজিজ আগের কোনো হিস্ট্রি আছে কিনা, তাহলে হয়তো তার কার্ডিয়াক একটা কম্পোনেন্ট থাকবে, এটা আমি ধরে নিব। তারপরে পেশেন্টের যদি ডিপ ভেইন থ্রম্বোসিস এর কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, যেমন পেশেন্ট অ্যাক্টিভ ক্যান্সারের পেশেন্ট, অথবা তার প্রিভিয়াস হিস্ট্রি অফ অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ ডিপ ভেইন থ্রম্বোসিস আছে, অথবা হচ্ছে কি সে অনেকদিন ধরে ব্রেড ব্রিডেন, তাহলে আমি একটা আইডিয়া করতে পারি যে তার শকের কজটা ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমও হতে পারে। তারপরে আমি ক্লিনিক্যালি দেখবো যে টিস্যু পারফিউশনের, হাইপোপারফিউশনের যে সিমটম গুলো, যে সাইন গুলো, যেমন হাইপোটেনশন, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপনিয়া, কোল্ড কামি পেরিফেরি, মোটলড স্কিন থাকতে পারে, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, রিডিউসড ইউরিনারি আউটপুট, তারপর প্রলংড ক্যাপিলারি রিফিল টাইম মোর দেন 2 সেকেন্ড, এগুলো ইন্ডিকেট করবে যে আমার টিস্যু হাইপোপারফিউশন আছে। তাহলে যদি আমি ইনভেসিভ মনিটরিং যদি আমি এস্টাবলিশ করতে পারি, একটা সেন্ট্রাল ভেনাস লাইন, একটা আর্টারিয়াল লাইন, তাহলে আমি দেখতে পারি যে সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, যেটা হচ্ছে আমি সেন্ট্রাল লাইন থেকে আমি জুগুলার ভেনে যদি আমি সেন্ট্রাল লাইন দিই, ওখান থেকে যদি আমি একটা এবিজি ভেনাস আর্টারিয়াল ব্লাড, সরি ভেনাস ব্লাড গ্যাস করি, তাহলে যদি আমি দেখতে পাই যেটা লেস দেন অর ইকুয়াল টু 50%, তাহলে আমাকে বুঝতে হবে যে হাইপোপারফিউশন আছে। কারণ নর্মালি এটা সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশন থেকে 70% অর অ্যাবাভ, 70 to 75%। কিন্তু যদি আমার টিস্যু হাইপোপারফিউশন থাকে, তাহলে টিস্যু লেভেলে যে কি হয়, যেহেতু আমার সাপ্লাই কম, ডিমান্ডের বেশির জন্য এক্সট্রাকশনটা বেশি করে, মানে অক্সিজেনটা হিমোগ্লোবিন থেকে বেশি এক্সট্রাক্ট করে ফেলে, ফলে ভেনাস যে স্যাচুরেশনটা সেটা ফল করে। সেটার জন্য আমার এই সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশনটা কম পাবো। প্লাস হচ্ছে যে আমি যদি আর্টারিয়াল অক্সিজেন স্যাচুরেশন এবং ভেনাস অক্সিজেন স্যাচুরেশনের যে ডিফারেন্সটা, এটাও যদি মোর দেন 50% হয়, তাহলেও আমি বুঝতে পারবো যে মানে ওই একই কারণ, যে ভিডিও এক্সট্রাকশন বেশি হচ্ছে, এই জন্য আমার এই ডিফারেন্সটা বেশি আসছে। আর যদি বায়োকেমিক্যাল মার্কার চিন্তা করি, তাহলে হচ্ছে সেরাম ল্যাকটেট যদি মোর দেন 2 মিলিমোল পার লিটার হয়, এটা টিস্যু হাইপোপারফিউশনের একটা ইন্ডিকেশন। আর যদি আমি আর্টারিয়াল ব্লাড গ্যাস করি, তাহলে আমি বেস এক্সেসটা যদি, বেস ডেফিসিটটা যদি দেখি মোর দেন 2 মিলিমোল পার লিটার, তাহলে আমি বুঝবো যে অ্যাসিডোসিস আছে। আমি যেটা বলেছিলাম যে বেডসাইড আলট্রাসোনোগ্রাফি ইজ ভেরি মাচ এসেনশিয়াল, বিশেষ করে আইসিইউ সেটিংস এ, কারণ আমি পেশেন্টকে শিফট করতে পারবো না, পেশেন্টকে আমি আলট্রাসোনোগ্রাফি করবো, ইকো করতে পাঠাবো, আলট্রাসোনোগ্রাফি করতে পাঠাবো, আমার অনেক টাইম কনজিউম, পেশেন্ট আনস্টেবল থাকবে,
আমি পেশেন্টকে ট্রান্সপোর্টও করতে পারবো না, এবং আমার ইমিডিয়েটলি ডিসিশন নিতে হবে আমি পেশেন্টকে ফ্লুইড দিব নাকি আমি আনপ্রপ স্টার্ট করবো নাকি ভেসোপ্রেসার দিব, আমাকে এই ডিসিশনটা ইমিডিয়েটলি নিতে হবে। এই জন্য আমার এই রাশ প্রোটোকলটা হচ্ছে এরকম একটা বেড সাইড পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড বেসড একটা প্রোটোকল। ইলাবোরেশনটা হচ্ছে র্যাপিড আল্ট্রাসাউন্ড ইন শক এন্ড হাইপোটেনশন। এটাতে যেটা হচ্ছে ইভালুয়েট করা হয় পাম্প, ট্যাঙ্ক এন্ড পাইপস। পাম্প ইভালুয়েশন বলতে বোঝা যাচ্ছে হার্ট কার্ডিয়াক ফাংশনটা বোঝা হয়। আমরা প্যারাস্টার্নাল, লং এক্সিস, শর্ট এক্সিস ভিউ এবং সাব জিফয়েড এবং এপিক্যাল ভিউতে আমরা কার্ডিয়াক ফাংশনটা অ্যাজ ওয়েল ইভালুয়েট করি, যে কোনো রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা, কোনো গ্লোবাল হাইপোকাইনেসিয়া আছে কিনা, চেম্বারগুলোর সাইজ কিরকম, কন্ট্রাক্টিলিটি কিরকম, কোনো ভালভুলার লিশন আছে কিনা, অ্যাজ ও কুইকলি আমরা একটা অ্যাসেস করে ফেলতে পারি কার্ডিয়াক ফাংশনটা। ট্যাঙ্ক ইভালুয়েশনের মধ্যে আছে ইনফিরিয়র ভেনা কাভা, প্লুরাল স্পেস, লাং, প্যারেনকাইমা, পেরিটোনিয়াল স্পেস। তারপরে পাইপস ইভালুয়েশনের মধ্যে হচ্ছে অ্যাওর্টা, ব্লাড ভেসেলস আর কি, অ্যাওর্টা এবং ফিমোরাল এবং পপ্লিটিয়াল ভেন্সে আমরা ডিভিটি ফিচার পেতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 রকমের যে শক হয়, এটাতে আমরা পাম্প, ট্যাঙ্ক এবং পাইপসে কি কি চেঞ্জ বা মানে ক্লু পেতে পারি যে কি ধরনের শকটা হতে পারে। যেমন যদি হাইপোভলিউমিক শক যদি হয়, তাহলে পেশেন্টের হার্টটা হাইপার কন্ট্রাকটাইল হবে, মানে কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি ঠিক আছে কিন্তু চেম্বার সাইজ স্মল হবে, কারণ হাইপোভলিউমিক। আরেকটা সাইন বলে যে কিসিং প্যাপিলা, মানে যখন ভেন্ট্রিকলস গুলো কন্ট্রাক্ট করে তখন দুই দিকের প্যাপিলা গুলো একটা একটার সাথে লেগে যায়, মানে ভলিউম এত কম যে প্যাপিলা গুলো একটা একটার সাথে লেগে যাচ্ছে এবং চেম্বার সাইজও কম। কিন্তু কার্ডিওজেনিক শকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে কন্ট্রাক্টিলিটি হার্টের হয়তো হাইপোকাইনেসিয়া গ্লোবাল থাকতে পারে যদি কার্ডিওমায়োপ্যাথি হয়, আবার হচ্ছে গিয়ে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি থাকতে পারে যদি ইসকেমিক হার্ট ডিজিজের কারণে হয়, এবং হার্টের চেম্বার গুলো ডাইলেটেড পাবো আমি। আর অবস্ট্রাকটিভ শকের ক্ষেত্রেও কার্ডিয়াক ফাংশন আমার ভালোই থাকবে, কিন্তু সেক্ষেত্রে আমি পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট পেতে পারি। তারপরে রাইট ভেন্ট্রিকুলার স্ট্রেইন পেতে পারি, ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম যদি হয়, দেখা যাবে আমার আরভিটা, রাইট ভেন্ট্রিকুলারটা ডাইলেটেড এবং হাইপোকাইনেটিক। তারপরে ইন্ট্রাকার্ডিয়াক থ্রোম্বাসও আমি পেতে পারি যদি আমার ডিভিটি থেকে পালমোনারি এম্বোলিজম হয়। ডিস্ট্রিবিউটিভ শকের ক্ষেত্রে হার্টের কন্ট্রাক্টিলিটি ইনিশিয়ালি ভালো থাকে যেমন সেপসিসে, কিন্তু লেটার স্টেজে গিয়ে দেখা যায় যে সেপসিসের কারণে মায়োকার্ডিয়াল কিছু মেডিয়েটর, সাইটোকাইন, স্টিমুলার নেক্রোসিস ফ্যাক্টর, এগুলোর কারণে মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয়, ফলে হাইপো কন্ট্রাকটাইল হয়ে যায় হার্টটা। তারপরে আমি যদি ট্যাঙ্ক ইভ্যালুয়েশনে আসি, ইনফেরিয়র ভেনা কাভা, জুগুলার ভেন্স, এগুলা হাইপোভলিউমিক শকে ফ্ল্যাট থাকবে, মানে আমি জেভিপি রেজড পাবো না। আইভিসিটাও যদি আমি আলট্রাসোনোগ্রাফি প্রোব দিয়ে দেখবো একদম ডায়ামিটার কম। তারপরে প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, এগুলো আমি পেতে পারি কারণ হয়তো থার্ড স্পেসিং এর কারণে আমার হচ্ছে হাইপোভলিউমিয়া হয়েছে। তারপর কার্ডিওজেনিক শকেও আমি যেটা পাবো, আমি ইনফেরিয়র ভেনা কাভা ডিস্টেন্ডেড পাবো, এবং আমরা তো রেজ জেভিভি পাই হার্ট ফেইলারে, বিশেষ করে রাইট হার্ট ফেইলারে। তারপরে আমি লাং আল্ট্রাসাউন্ড পেতে লাং রকেটস পাবো, এটা হচ্ছে অনেকগুলো বি লাইন্স পাওয়া যায় যেটা পালমোনারি ইডিমা ইন্ডিকেট করে। ইফিউশনও পেতে পারি, অ্যাসাইটিসও পেতে পারি কার্ডিওজেনিক শকে, যেহেতু আমার হার্ট ফেইলারে আমার ভেনাস রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে আমার ফ্লুইড অ্যাকুমুলেশন হতে পারে এই থার্ড স্পেস গুলোতে। তারপরে হচ্ছে অবস্ট্রাকটিভ শকে আমি আইভিসি ডাইলেটেড পাবো, জুগুলার ভেনাস ডিস্টেনশন থাকতে পারে, এবং যদি নিউমোথোরাক্সের অনেকগুলো ফাইন্ডিংস আছে আল্ট্রাসোনোগ্রাফিতে, তবে একটা হচ্ছে লাং স্লাইডিংটা একটা যেটা হয় অ্যাবসেন্ট থাকে, লাং পয়েন্ট পাওয়া যায়, তারপরে বারকোড সাইন পাওয়া যায়। তারপরে ডিস্ট্রিবিউটিভ শকে ইউজুয়ালি আইভিসি যেটা সেটা স্মল থাকতে পারে অথবা নর্মালও থাকতে পারে। আমি পেরিটোনিয়াল ফ্লুইড বা এমপাইমা, যদি আমার হচ্ছে গিয়ে লাং ইনফেকশনের কারণে, নিউমোনিয়ার কারণে এমপাইমা হলো, সেক্ষেত্রে আমি প্লুরাল ফ্লুইডও পেতে পারি। আর পাইপস ইভ্যালুয়েশনের ক্ষেত্রে হাইপোভলিউমিক শকে সেরকম ডেফিনিট কোনো চেঞ্জ পাওয়া নাও যেতে পারে, অথবা অ্যাওর্টিক অ্যানিউরিজম পেতে পারি আমি, অথবা অ্যাওর্টিক ডিসেকশন পেতে পারি, যে ডিসেকশন হয়ে ফ্লুইড মানে ব্লাড বের হয়ে গেছে, যেন হাইপোভলিউমিয়া হয়েছে। কার্ডিওজেনিক শকে আমি হচ্ছে কি অ্যাওর্টিক ডিসেকশন পেতে পারি বা নর্মালও পেতে পারি। অবস্ট্রাকটিভ শকে যদি আমি পপ্লিটিয়াল ভেন্স বা ফিমোরাল ভেন্স থেকে, তাহলে হয়তো আমি ডিপ ভেন থ্রম্বোসিসের ফিচার পেতে পারি, তাহলে আমি বুঝবো যে হয়তো এখান থেকে ডিসলজ হয়ে গিয়ে পালমোনারি এম্বোলিজম হয়েছে। আর ডিস্ট্রিবিউটিভ শকে নর্মাল থাকবে পাইপস। তখন ইনিশিয়াল রিসাসিটেশনটা কেমন হবে? সব ক্রিটিক্যালি ইল পেশেন্টকেই আমরা ABCD অ্যাপ্রোচে রিসাসিটেট করি, সেটা যে পেশেন্টই হোক না কেন।
এয়ারওয়ে ইন্ডিকেটস এয়ার ইন্ডিকেটস এয়ারওয়ে। পেশেন্ট যেহেতু অল্টার মেন্টাল স্ট্যাটাস থাকতে পারে অথবা মেনিনজাইটিস নিয়েও শকে আসতে পারে পেশেন্ট, অতএব আমার এয়ারওয়েটা অ্যাসেস করতে হবে এবং আমাকে ম্যানুভার যেগুলো আছে এয়ারওয়ে প্রোটেক্ট করার, নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে বা ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে দিয়ে, এমনকি ইন্টিউবেশনও লাগতে পারে আমার এয়ারওয়ে ম্যানেজ করার জন্য। ব্রিদিং অ্যাসেস করব আমি পেশেন্টের রেসপিরেটরি রেট, প্যাটার্ন, ওয়ার্ক অফ ব্রিদিং, রিস্ক নিয়ে আছে কিনা, পেশেন্টের হাইপক্সিয়া আছে কিনা, মাসেল মানে এক্সেসরি মাসেলসের অ্যাক্টিভিটি, এগুলো দেখে আমি বুঝবো আসলে পেশেন্ট রেসপিরেটরি ফেলিয়ারের দিকে যাচ্ছে কিনা। এবং দেখা যায় যে যদি কার্ডিওজেনিক পালমোনারি ইডিমা থাকে তাহলে নন ইনভেসিভ ভেন্টিলেশনে খুব ভালো রেসপন্স করে, এমনকি মেকানিক্যাল ভেন্টিলেশনও রাখতে পারে। আর যখন অ্যাডভান্স স্টেজে শকে চলে যায় তখন পেশেন্টকে ভেন্টিলেটরে দিয়ে যদি আমরা সিডেট করি তাহলে দেখা যায় যে পেশেন্টের যে অক্সিজেন ডিমান্ডটা সেটা আমরা কমাতে পারি। ওটা লেট স্টেজে গিয়ে, মানে স্টেপ বাই স্টেপ আসবে, প্রথমে অক্সিজেন দিব, তারপর নন ইনভেসিভ ভেন্টিলেশন ট্রাই করবো, তারপর না হলে আমি মেকানিক্যাল ভেন্টিলেশনে যাব। তারপরে সি স্ট্যান্ডস ফর সার্কুলেশন। আইভি লাইন তো অবশ্যই স্ট্যাবলিশ করতে হবে হোয়াইট বোর্ড ক্যানুলা অর সেন্ট্রাল লাইন দিয়ে। ইনিশিয়াল ফ্লুইড বোলাস দিতে হবে সব শকে, এমনকি কার্ডিওজেনিক শকেও 300 to 500 ml বোলাস দিব আমরা ওভার 10 মিনিটস। এক্সেপ্ট যদি আমার ওভার পালমোনারি এম্বোলিজমের ফিচার্স থাকবে এবং পেশেন্টের রেসপিরেটরি ফেইলিয়ার ডিউ টু পালমোনারি এম্বোলিজম, সরি পালমোনারি ইডিমা, সেক্ষেত্রে আমি একটু রেস্ট্রিকটিভ ফ্লুইড দিব। আমি আদার প্যারামিটার্স যেগুলো আছে, যেমন কিছু স্ট্যাটিক এবং কিছু ডাইনামিক প্যারামিটার্স আছে হেমোডাইনামিক মনিটরিং এ, যে আমার ইন্ট্রাভাস্কুলার ভলিউম এবং পেশেন্ট রেসপন্সিভ হবে কিনা ভলিউম দিলে, এই প্যারামিটার গুলো আমার থ্রু আউট দ্য রিসাসিটেশন এবং আফটার রিসাসিটেশন আমাকে রিপিটেডলি এই স্ট্যাটিক এবং ডাইনামিক প্যারামিটার গুলো মনিটর করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে ভলিউমটা রিপ্লেস করতে হবে। সেপটিক শকে একটা ইন জেনারেল বলা হয় যে 30 ml পার কেজি ক্রিস্টাল অয়েল ইনিশিয়ালি রিসাসিটেশন হিসেবে 3 আওয়ার্স এর মধ্যে দিতে। তবে এটা ইন্ডিভিজুয়ালাইজ, মানে সব পেশেন্টকে যে আমি 30 ml পার কেজি দিতে পারবো এমন না, আমাকে মনিটরিং এর উপর ডিপেন্ড করে করে ইন্ডিভিজুয়ালাইজ আমাকে ডিসিশন নিতে হবে। তারপরে যেটা হচ্ছে যদি ইনিশিয়াল ভলিউম রিসাসিটেট করার পরেও পেশেন্টের শক রিজলভ হচ্ছে না, তখন আমাকে ইনভেসিভ মনিটরিং করতে হবে, সেন্ট্রাল লাইন, আর্টারিয়াল লাইন, এগুলো তখন আমাকে স্টাবলিশ করতে হবে। এবং হচ্ছে ইনিশিয়াল ফ্লুইড ম্যানেজমেন্ট যদি সাকসেসফুল না হয় আমাকে আইনোটক্স রিসেপ্টরস এগুলো স্টার্ট করতে চিন্তা করতে হবে। ডি স্ট্যান্ডস ফর ডিসএবিলিটি, মানে যেহেতু পেশেন্ট আনকনসিয়াস থাকবে তখন এটা তো শকের জন্য এনকেফালোপ্যাথি, সেটার জন্য হতে পারে, কিন্তু আদার নিউরোলজিক্যাল কজ যেমন একটা স্ট্রোক আছে কিনা বা মেনিনজাইটিস আছে কিনা আমাকে এগুলো আগে ইভ্যালুয়েট করতে হবে। আমার কোনো মেনিনজাল ইরিটেশনের সাইন বা লোকাল ফোকাল কোনো নিউরোলজিক্যাল সাইন এগুলো আছে কিনা থরো এক্সামিনেশন করতে হবে এবং নিউরোলজিক্যাল ম্যানেজমেন্টটা অ্যাকর্ডিংলি করতে হবে। মানে আমি ইনিশিয়াল রিসাসিটেশনের পরে আমি স্পেসিফিক ম্যানেজমেন্ট সেটা আমাকে করতে হবে। যেমন যদি অ্যাকিউট এমআই এর জন্য যদি কার্ডিওজেনিক শক হয় তাহলে আমাকে ইমিডিয়েটলি যেটা করতে হবে যে পেশেন্টকে রিভাস্কুলারাইজ করতে হবে। যদি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজমের জন্য শক হয় তাহলে আমাকে ফিব্রিনোলাইসিস করতে হবে। যদি সেপটিক শক হয় তাহলে আমাকে অ্যান্টিবায়োটিক্স স্টার্ট করতে হবে। তো একটা জিনিস যেটা বলতে হবে যে যদিও আমরা 4টা ব্রড হেডিং এ ক্লাসিফিকেশন করেছি শকের, কিন্তু এমন না যে একটা পেশেন্টের একটাই কম্পোনেন্ট থাকবে। ক্লিনিক্যাল সেটিংস এরকম অনেক কন্ডিশন আছে যে ওভারল্যাপ করতে পারে, মানে 2-3টা প্যাথোলজি একসাথে থাকতে পারে। একটা এক্সাম্পল যেমন সেপটিক শক, ইনিশিয়ালি এটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ শক যেটা ভেসোডাইলেটেশন হচ্ছে, কিন্তু এটাতে আবার হাইপোভলিউমিক কম্পোনেন্টও থাকে। ভেসোডাইলেটেশনের জন্য ইফেক্টিভ ইন্ট্রাভাস্কুলার ভলিউম কমে যাচ্ছে, আবার যেহেতু ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে যায় ফলে কিছু ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড লস হয়, সেই কারণে একটা হাইপোভলিউমিক একটা ইফেক্ট থাকে। এবং লেট স্টেজ অফ সেপটিক শকে যেটা বলেছিলাম আমি, মায়োকার্ডিয়াল ডিপ্রেশন হয়, ফলে তখন কার্ডিওজেনিক শকেরও একটা কম্পোনেন্ট চলে আসে। অতএব আমাকে সবগুলা কজ এবং সবগুলা প্যাথোজেনেসিস আইডেন্টিফাই করে তারপর সেই অনুযায়ী ম্যানেজ করতে হবে। এখন ফ্লুইড রিসাসিটেশনের ক্ষেত্রে কিছু কথা, যে অনেকেই সাজেস্ট করে এই ট্রল নিউমোনিকটা মনে রাখার জন্য যে আমি ইনিশিয়াল রিসাসিটেশন কিভাবে করব। যেমন টাইপ অফ ফ্লুইড কি হবে, আইডিয়াল হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট, এটা আমি পরে আরো ডিটেলস আসবো কেন। নর্মাল স্যালাইন হচ্ছে রিঙ্গার্স ল্যাকটেট কেন আমি প্রেফার করব। রেট অফ ইনফিউশন কি হবে, যেমন 200 ml ইন ফার্স্ট 10 মিনিটস, এটা হচ্ছে ইনিশিয়াল বোলাসটা এরকম দিব। আর অবজেক্টিভটা কি হবে, যেমন আমার মিন আর্টারিয়াল প্রেশারটা 65 এর উপর উঠাতে হবে, এটা আমার অবজেক্টিভ। এবার লিমিট কি, আমি কতক্ষণ পর্যন্ত ফ্লুইড দিব, এটা সিভিপি আপ টু 16 সেন্টিমিটার অফ ওয়াটার হওয়া পর্যন্ত। তবে এটা আমি বলছি, এটি আবার বলছি এটা ইন্ডিভিজুয়াল, সব পেশেন্টকে আমি 16 পর্যন্ত ওয়েট করব না, এটা আমাকে অ্যাসেস করে করে করতে হবে। এটা একটা ইন জেনারেল একটা কথা, তবে প্রত্যেকটা পেশেন্টের যে ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এখন রিসাসিটেশনের ক্ষেত্রে আমাদের কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করে প্রায়,
যেটা হচ্ছে যে আমাদের কি ক্রিস্টালয়েড ইউজ করা উচিত না কলয়েড ইউজ করা উচিত, নর্মাল স্যালাইন কি আসলেই নর্মাল, তারপরে ফ্লুইড আমি কতটুকু দিব, সিভিপি যে সেন্ট্রাল ভেনাস প্রেসার যদি আমি মেজার করি সেটা আমাকে কতটুকু হেল্প করবে, আমাকে ফ্লুইড রিসাসিটেশন আমাকে কতটুকু হেল্প করবে ডিসিশন মেকিং এ। তারপরে একটা হাইপোটেনসিভ পেশেন্ট আমার কাছে আসলো, আমি ওকে ফ্লুইড দিব না প্রেসার দিব না আয়োনোট্রপ দিব, আমি কোনটা দিয়ে শুরু করব বা কোনটা দিলে পেশেন্টের বেনিফিট হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তারপরে হচ্ছে যদি প্রেসার আমাকে দিতে হয় বা আয়োনোট্রপ দিতে হলে কোনটা প্রেফার হবে, কোনটা আমি আগে দিব। তারপরে সেন্ট্রাল ভেনাস লাইন কি ম্যান্ডেটরি ফ্লুইড রিসাসিটেশনের জন্য, এই কোয়েশ্চেন গুলো আমরা আস্তে আস্তে অ্যান্সার বের করার চেষ্টা করি। মানে যেটা হচ্ছে আমরা জানি টাইপস অফ ফ্লুইড, আইসোটনিক, হাইপারটনিক, হাইপোটনিক। আইসোটনিক ফ্লুইড এর মধ্যে আছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, লিঙ্গাস ল্যাকটেট, তারপর ল্যাকটেটের সরি ডেক্সট্রোজ 5% ডেক্সট্রোজ। হাইপারটনিক এর মধ্যে আছে 3% সোডিয়াম ক্লোরাইড, হাইপোটনিক এর মধ্যে আছে 0.5% সোডিয়াম ক্লোরাইড। তো এখন এই চার্টে আমরা দেখছি যে বাম দিকের এটা হচ্ছে প্লাজমার কম্পোজিশন এবং প্লাজমার অসমোলারিটি আমাদের বডিতে, এবং আমরা সোডিয়াম ক্লোরাইড, রিঙ্গাস ল্যাকটেট, নরমোসল এগুলোর কম্পারিজন যদি দেখি আমি প্লাজমার কম্পোজিশনের সাথে, তাহলে দেখবো সোডিয়াম ক্লোরাইড 0.9% সোডিয়াম ক্লোরাইড আসলে নর্মাল না, ওর সোডিয়াম এবং পটাশিয়াম ক্লোরাইড কন্টেন্ট প্লাজমার চেয়ে অনেক বেশি, অসমোলারিটি অনেক বেশি এবং পিএইচও অ্যাসিডিক। বরঞ্চ আমি যদি রিঙ্গাস ল্যাকটেট বা নরমোসল প্লাজমার সাথে বেশি কম্প্যাটেবল। তো পরে যেটা হয় যে আমি যদি এক্সেসিভ নরমাল স্যালাইন ইনফিউজ করি ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম, তাহলে আমার হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। এবং যদি ইউজুয়ালি 3 লিটারের বেশি যদি আমি নরমাল স্যালাইন দিয়ে ফেলি তাহলে এই চান্সটা বেশি থাকে। তাহলে হাইপারক্লোরেমিয়া হলে প্রবলেমটা কি, প্রবলেম যেটা হয় যে রেনাল ভেসো কনস্ট্রিকশন হয়, জিএফআর কমে যায়, রেনিন অ্যাক্টিভিটিটা কমে যায় এবং ব্লাড প্রেশারও ফল করে। ফলে আমি হাইপারক্লোরেমিক অ্যাসিডোসিসটা চাই না। তাহলে আমি প্র্যাকটিক্যালি কি করব, এটা হচ্ছে ইনিশিয়ালি আমি 1 লিটার নর্মাল স্যালাইন দিলাম, তারপরে আমি হয়তো লিঙ্গাস ল্যাকটেট বা হার্টসম্যান যেটা অ্যাভেলেবেল সেটাতে চলে গেলাম। এখন কোশ্চেন যেটা ছিল যে ক্রিস্টালয়েড দিব না কলয়েড দিব, কোনটা ভালো হবে। এখন থিওরিটিক্যালি যেটা বলা হয় যে কলয়েড যেহেতু ইন্ট্রাভাস্কুলার স্পেসে বেশিক্ষণ থাকবে দেন ক্রিস্টালয়েড 30 মিনিটের মধ্যেই বলা হয় যে ইন্টারস্টিশিয়াল স্পেসে ডিস্ট্রিবিউট হয়ে যায়, তো কলয়েডটা 6 আওয়ার পর্যন্ত ইন্ট্রাভাস্কুলার স্পেসে থাকতে পারে, তাহলে ও বেশি আমার ভলিউম ধরে রাখতে পারবে, বেশি ব্লাড প্রেশার বাড়াবে। কিন্তু এটার আবার প্রবলেমও আছে, এটা এক্সপেন্সিভ। তারপরে আবার হচ্ছে এটার কিছু এক কিডনি ইনজুরিও করে। স্টাডিতে অনেকগুলো স্টাডি হয়েছে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালও হয়েছে, ওগুলোতে দেখা গিয়েছে যে আমি ক্রিস্টালয়েড বা কলয়েড যেটা দিয়ে রিসাসিটেট করি না কেন, আমার পেশেন্টের আউটকাম মর্টালিটিতে খুব একটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। বরং যদি হাইড্রক্সি ইথার স্টার্চ ইউজ করি, এটা বরঞ্চ অ্যাকিউট কিডনি ইনজুরির চান্সটা বাড়ায় দেয়। তারপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে যখন পেশেন্টের একদম এক্সটেন্সিভ পালমোনারি এডিমা, আমি ফ্লুইড আমাকে রেস্ট্রিক্ট করতেই হবে, আমি বেশি ফ্লুইড দিতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ডেক্সট্রান বা অ্যালবুমিন এটা আমি চয়েস করতে পারি। এখন মনিটরিং, ক্লিনিক্যালি তো আমি মনিটরিং করবই, ব্লাড প্রেশার, হার্ট রেট, কন্টিনিউয়াস ইসিজি মনিটরিং যদি পেশেন্ট এইচডিইউ বা আইসিইউ তে থাকে। কিছু আমি ইনভেসিভ মনিটরিং এর ব্যাপারে কয়েকটা কথা বলবো। যেমন আমি যদি সিভিপি বা সেন্ট্রাল ভেনাস প্রেশারটা মনিটর করি, যদি আমি দেখি মানে আমার নর্মাল রেঞ্জ হচ্ছে একটা নন ভেন্টিলেটেড পেশেন্টে 0 to 5 সেন্টিমিটার অফ ওয়াটার, আর যদি একটা পেশেন্ট মেকানিক্যালি ভেন্টিলেটেড থাকে তাহলে 10 to 15 ধরা হয় নর্মাল রেঞ্জ। আমি যদি দেখলাম একটা হাইপোটেনসিভ পেশেন্টের সিভিপি কম, আমি তো তাকে ফ্লুইড বোলাস দিব। ফ্লুইড বোলাস দিয়ে আমি 10 মিনিট পরে সিভিপি চেক করব, যদি লেস দেন 2 থাকে তাহলে আমি আরো ফ্লুইড দিব। কিন্তু আমি 10 মিনিট পরে যদি দেখলাম যে না সিভিপি 2 to 5 আছে, তাহলে আমি আরো কিছুক্ষণ ওয়েট করে আবার 10 মিনিট পরে চেক করব। তারপরে যদি লেস দেন 2 থাকে তাহলে আমি আরেকটু ফ্লুইড দিই। আর যদি আমি দেখি যে না ফ্লুইড দেওয়ার পরে মোর দেন 5 চলে আসছে, এটা আমি নন ভেন্টিলেটেড পেশেন্টের কথা বলছি, যদি মোর দেন 5 চলে আসে তাহলে হচ্ছে কি আমি ফ্লুইড দেওয়া বন্ধ করবো। কিন্তু এই সেন্ট্রাল ভেনাস প্রেসারের অনেক ফ্যালাসি আছে, যে এটা সব সময় ফ্লুইড রেসপন্সিভের সাথে কোরিলেট করে না। স্টাডি গুলোতে দেখা যায় যে 50% পেশেন্ট যাদের সিভিপি কম তাদেরকে ফ্লুইড দিলেই যে তার কার্ডিয়াক আউটপুট, ব্লাড প্রেশার ইমপ্রুভ করেছে এমন না। মানে আমার তো মেইন টার্গেট হচ্ছে আমি ফ্লুইড দিয়ে পেশেন্টকে কার্ডিয়াক আউটপুটটা বাড়াতে চাই। তো আমি যদি ভলিউম দেওয়ার ফলে সেটা নাই বাড়লো, তাহলে তো আমার ভলিউমটা দিলে উল্টা আরো পেশেন্ট কার্ডিয়াক ওভারলোড হয়ে যাবে।
তো সিভিপি সবসময় কোরিলেট করে না এই ভলিউম রেসপন্সিভনেস এর সাথে। প্লাস অনেক কিছু কন্ডিশনের সাথে সিভিপি, যেমন আমরা জানি যে জেভিপি রেজ করার কিছু কারণ আছে, সেই সব একই কারণে সিভিপিও রেজ করে। যেমন যদি মেকানিক্যাল ভেন্টিলেশন পজিটিভ প্রেসার দেই, আমি যদি ভালভুলার হার্ট ডিজিজ যেমন ট্রাইকাসপিড রিগার্জিটেশন, তারপরে পালমোনারি হাইপারটেনশন, রাইট ভেন্ট্রিকুলার ফেইলিউর, এসব সুপিরিয়র ভেনাল অবস্ট্রাকশন, এসব কারণে সিভিপি বেশি হয়। তখন আমি তাহলে অ্যাকুরেটলি আমি এটা ইন্টারপ্রেট করতে পারবো না যদি এইসব কন্ডিশনে থাকে সাথে। তারপরে আবার স্টাডি গুলোতে দেখা গিয়েছে যে ক্রিটিক্যালি ইল পেশেন্টদের ক্ষেত্রে সিভিপি অত ভালোভাবে কোরিলেট করে না রাইট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউমের সাথে, মানে প্রিলোডের সাথে। আবার যদি কোরিলেট করেও ভালোভাবে, তারপরেও দেখা যায় যে রাইট ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা খুব বেশি প্রিলোডের গুড ইন্ডিকেটর না। এবং এবং সিঙ্গেল একটা সিভিপি মেজারমেন্ট করেও আমার লাভ নাই, আমাকে ফ্লুইড দিয়ে দিয়ে দেখতে হবে সিভিপি বাড়ছে না কমছে। মানে কন্টিনিউয়াস মনিটরিংটা বেশি জরুরি একটা সিঙ্গেল সিভিপি মেজারমেন্টের চেয়ে। তাহলে আমরা সিভিপির পরিবর্তে কি ইউজ করতে পারি ভালো? সেটা হচ্ছে কিছু ডাইনামিক মনিটরিং আছে। ডাইনামিক প্যারামিটারস মনিটরিং এর উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ফ্লুইডটা দিব, এই ফ্লুইড দিলে পেশেন্টের ব্লাড প্রেশারটা বা কার্ডিয়াক আউটপুটটা এই ফ্লুইডে রেসপন্স করবে কিনা। যদি মোর দেন 15% কার্ডিয়াক আউটপুট বাড়ে ফ্লুইড দেওয়ার পরে, তাহলে আমি বুঝবো না ফ্লুইড দিলে লাভ আছে, পেশেন্টের হাইপোভলিউমে আছে, ফ্লুইড দিলে লাভ হবে। কিন্তু যদি দেখি যে না, আমি ফ্লুইড দেওয়ার পরেও আমার কার্ডিয়াক আউটপুট বাড়ছে না, তখন তো তাহলে আমাকে বুঝতে হবে যে পেশেন্টের এখন হয় কার্ডিয়াক ফাংশন কম, তাহলে আমাকে আইনোট্রপস দিতে হবে, অথবা পেশেন্টের ভেসোডাইলেটেশন হচ্ছে, আমাকে ভেসোপ্রেসার দিতে হবে। ফ্লুইড দিয়ে বেশি একটা লাভ হবে না। তারপর আর ডাইনামিক মনিটরিং গুলো আসলে কি দেখে, এটা দেখেছে যে প্রিলোড বা ভলিউম রেসপন্সিভনেসটা দেখি আমরা রেসপিরেশনের সাথে ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন অফ প্রিলোডের যে একটা সম্পর্ক, সেটা দেখে আমরা ডাইনামিক মনিটরিংটা করি। বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা যখন মানে নর্মালি শ্বাস নেই, ইন্সপিরেশনের সময় আমাদের ইন্ট্রাথোরাসিক প্রেসারটা নেগেটিভ হয়, ফলে ভেনাস রিটার্নটা বাড়ে, এবং এক্সপিরেশনের সময় ভেনাস রিটার্নটা কমে, আমাদের প্রিলোড বাড়ে অথবা কমে। তো এই বাড়া কমাটাই প্রেসারের ভেরিয়েশন হয়। আমরা যদি একটা আর্টারিয়াল লাইন থাকে একটা পেশেন্টের, তাহলে আমরা পেশেন্টের কন্টিনিউয়াস পালস প্রেসার, সিস্টোলিক প্রেসার, স্ট্রোক ভলিউম এগুলো মনিটর করতে পারি। তো পেশেন্ট যদি হাইপোভলিউমিক থাকে, তাহলে এই রেসপিরেশনের সাথে যে এই প্রেসারের ভেরিয়েশনটা এটা বেশি হবে। এটা যদি মোর দেন 13% হয়, তাহলে আমি বুঝবো যে পেশেন্ট হাইপোভলিউমিক। কিন্তু যদি দেখছি যে না, রেসপিরেশনের সাথে এই পালস প্রেসার ভেরিয়েশন বা স্ট্রোক ভলিউম ভেরিয়েশন অত বেশি না, তাহলে আমি বুঝবো যে পেশেন্ট আসলে ভলিউম দিয়ে লাভ নেই। আরেকটা জিনিস আমি করতে পারি যে আইভিসি ডায়ামিটার, ইনভেডিও ভেনা কাভা ডায়ামিটারটা দেখতে পারি, এবং এটা ডিস্টেন্সিবিলিটি এবং কম্প্রেন্সিবিলিটি উইথ রেসপিরেটরি সাইকেল, সেটা আমি দেখতে পারি। ডিস্টেন্সিবিলিটি আমরা দেখি হচ্ছে পেশেন্ট যখন স্পন্টেনিয়াসলি ব্রিদিং পেশেন্টের ক্ষেত্রে ডিস্টেন্সিবিলিটি ইন্ডেক্সটা বের করি আমরা, আর যখন ভেন্টিলেটেড পেশেন্ট হয়, পজিটিভ প্রেসার ভেন্টিলেটেড পেশেন্ট হয়, তখন আমরা কম্প্রেন্সিবিলিটি দেখি। এটা আমি পরে আরো ডিটেলসে বলবো। এটা হচ্ছে একটা আর্টারিয়াল প্রেসার ওয়েভ। আমরা যদি একটা আর্টারিয়াল লাইনের পেশেন্ট কন্টিনিউয়াস আর্টারিয়াল প্রেসার মনিটর করি, তাহলে এরকম একটা ওয়েভ আমরা মনিটরে দেখতে পারবো। এই যে আমরা দেখছি যে ফোর্থ ওয়েভ যেটা, ওটাতে এটা যেমন এই টিপটা যেটা, এই যে ওয়েভের যে টিপ, এটা ইন্ডিকেট করে সিস্টোলিক প্রেসার, সরি। আর এই নিচের যে পিকটা, এটা ইন্ডিকেট করে ডায়াস্টলিক প্রেসার। আর এই লাল রঙের যে ড্যাশড একটা লাইন, এটা ইন্ডিকেট করে মিন আর্টারিয়াল প্রেসার। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফোর্থ যে ওয়েভটা, এটা সিস্টোলিক প্রেসারটা অনেক বেশি। সেভেন্থ যে ওয়েভটা আছে, এটাতে আবার সিস্টোলিক প্রেসারটা কম, মানে ভেরিয়েশনটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এটা আমরা এই একটা ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারি। এই ইকুয়েশনের মাধ্যমে যদি আমি দেখি যে এই ভেরিয়েশনটা মোর দেন 15% হচ্ছে, তাহলে আমাকে বুঝতে হবে যে পেশেন্টকে ভলিউম দিলে লাভ হবে। কিন্তু এই যে ডাইনামিক মনিটরিং, এগুলোর কিছু প্রবলেমও আছে। যেমন হচ্ছে, একে তো ওয়াইডলি অ্যাভেলেবল না আমাদের কান্ট্রিতে, আর্টারিয়াল লাইন করবো এবং কন্টিনিউয়াস মনিটরিং করবো। আরেকটা যেটা হচ্ছে, এটা কারেক্ট ইয়েটা মানে আমি ইন্টারপ্রেট করতে পারবো ভেন্টিলেটেড পেশেন্টকে। স্পন্টেনিয়াসলি ব্রিদিং পেশেন্টের ক্ষেত্রে এটা আমাকে খুব একটা ভালো ইনফরমেশন দিবে না। ভেন্টিলেটেড পেশেন্ট সিডেটেড হতে হবে, কোনো ভেন্টিলেটর অ্যাসিম্পটনি থাকতে পারবে না, এবং টাইডাল ভলিউম অ্যাটলিস্ট 8 ml পার কেজি হতে হবে, এবং অ্যারিথমিয়া থাকতে পারবে না। এই সকল ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে, তাহলে আমার এই ডাইনামিক এই পালস প্রেসার ভেরিয়েশন বা স্ট্রোক ভলিউম ভেরিয়েশন করে আমার লাভ আছে। কিন্তু যদি আমি এটা করতে না পারি, তাহলে আমি বেড সাইডে কি করতে পারি? বেড সাইডে আমি যেটা করতে পারি, আমি তো ফ্লুইড বোলাস দিলাম ইনিশিয়ালি, দিয়ে আমি যদি আমার আল্ট্রাসোনোগ্রাফি প্রোব থাকে বা ইকো প্রোব থাকে বেড সাইডে, আমি দেখলাম যে কার্ডিয়াক আউটপুটটা বাড়ছে কিনা। যদি 12 to 15% বাড়ে আমার ইনিশিয়াল বোলাস দেওয়ার পরে, তাহলে বুঝবো হ্যাঁ পেশেন্ট ফ্লুইড রেসপন্সিভ।
অথবা যদি আমি আইভিসি ডায়ামিটারটা আমি আল্ট্রাসোনোগ্রাফি প্রোব দিয়ে দেখে ফেললাম যে আইভিসি ডায়ামিটারটা যে বেসলাইন যেটা ছিল সেটা মানে ফ্লুইড দেওয়ার আগে সেটার থেকে ফ্লুইড দেওয়ার পরে 15% বাড়লো কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে এই পেশেন্টটা ফ্লুইড রেসপন্সিভ হবে। কারণ এই যে আইভিসি মানে ইনফেরিয়র ভেনা কাভার যে রেসপিরেটরি ভেরিয়েশনটা এটা কেন হচ্ছে, যে নর্মালি ধরুন স্পন্টিনিয়াসলি ব্রিথ করি তখন আমরা ইন্সপিরেশনের সময় আমার ভেনাস রিটার্নটা বাড়ে, পরে যেটা হয় আইভিসি ডায়ামিটার আইভিসিটা কলাপস করে, আর এক্সপিরেশনের সময় যেহেতু আমার ভেনাস রিটার্নটা কমে যায় তাই আইভিসিটা ডিস্টেন্ডেড হয়। আর কিন্তু এটা এই যে ভেরিয়েশনটা এটা বেশি দেখা যায় হাইপোভলিউমিক পেশেন্টের ক্ষেত্রে, যে হাইপার ভলিউমিক বা ইউ ভলিউমিক পেশেন্ট, তাহলে আমি এই যে ইন্সপিরেশন এক্সপিরেশনের যে আইভিসি ডায়ামিটারের যে চেঞ্জটা এটা আমি অত ভালো বুঝতে পারবো না। আবার যদি পেশেন্ট মেকানিক্যালি ভেন্টিলেটেড হয় তাহলে এই জিনিসটা উল্টা হয়ে যাবে, কারণ আমি পজিটিভ প্রেসারে ভেন্টিলেশন দিচ্ছি, ফলে আমার ইন্সপিরেশনের সময় পজিটিভ ইন্ট্রাথোরাসিক প্রেসার বেশি হওয়ার কারণে আমার ভেনাস রিটার্নটা কম হচ্ছে, এই জন্য ইন্সপিরেশনের সময় আইভিসি ডিস্টেন্ডেড হবে, এক্সপিরেশনের সময় আইভিসিটা কলাপসড হবে। এখন আমি এই আইভিসি ডায়ামিটারটা মেজার করব কিভাবে? আমার বেড সাইড আল্ট্রাসাউন্ড যে প্রোবটা আছে ওটা আমি সাবকোস্টাল ভিউতে ধরবো, ধরে আমি হেপাটিক লিভার আইডেন্টিফাই করে হেপাটিক ভেইনটা আইডেন্টিফাই করব, তারপর হেপাটিক ভেইন ধরে আমি ইনফেরিয়র ভেনা কাভাটা আইডেন্টিফাই করব, এটা হচ্ছে হেপাটিক ভেইন, তারপর এটা ওপেন করেছে ইনফেরিয়র ভেনা কাভা, তারপর ইনফেরিয়র ভেনা কাভা গিয়ে শেষ হয়েছে এটা রাইট অ্যাট্রিয়ামে। তো এই যে ইনফেরিয়র ভেনা কাভাটা রাইট অ্যাট্রিয়ামে গিয়ে ওপেন করলো, এটার 0.5 to 3 সেন্টিমিটার আগে আমি আইভিসি ডায়ামিটারটা মেজার করব। এখন হচ্ছে রেসপিরেটরি ভেরিয়েশনটা কিভাবে দেখবো? রেসপিরেটরি ভেরিয়েশনটা আমি ওই বি মোডেও দেখতে পারি, আবার এম মোডেও আমি আরো ভালোভাবে দেখতে পারি। আমি যদি আল্ট্রাসাউন্ডের এম মোডে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ভেন্টিলেটেড পেশেন্টের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ইন্ডেক্সটা দেখা হচ্ছে ভেন্টিলেটেড পেশেন্টের ক্ষেত্রে, তাহলে যে এক্সপিরেশনের সময় এটা সরি এটা হচ্ছে স্পন্টেনিয়াস ব্রিদিং পেশেন্টের ক্ষেত্রে কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স দিচ্ছে, ইন্সপিরেশনের সময় যেহেতু ভেনাস রিটার্ন কমে যাচ্ছে তাই আমার আইভিসিটা কলাপস করছে, আর এক্সপিরেশনের সময় এটা হচ্ছে গিয়ে ডিস্টেন্ডেড হচ্ছে, তাহলে আমি এক্সপিরেশনের সময় এই ডায়ামিটারটা মেজার করব এবং ইন্সপিরেশনের সময় এই ডায়ামিটারটা মেজার করব, তারপরে এই ইকুয়েশনের মাধ্যমে আমি ইন্ডেক্সটা বের করব, যে ম্যাক্সিমাম ডায়ামিটার ডিভাইডেড বাই মিনিমাম ম্যাক্সিমাম ডায়ামিটার মাইনাস মিনিমাম ডায়ামিটার ডিভাইডেড বাই মিনিমাম ডায়ামিটার, এটা করলে আমি ডিস্টেন্সিবিলিটি ইন্ডেক্সটা পাবো। আর যদি আমি একটা পেশেন্টের যদি থাকে মানে ভেন্টিলেটেড পেশেন্টের ক্ষেত্রে আমি কম্প্রেসিবিলিটি ইন্ডেক্স দেখবো, সেটা হচ্ছে যে এক্সপিরেশনের সময় পেশেন্ট কলাপস করবে ইনফেরিয়র ভেনা কাভা এবং ইন্সপিরেশনের সময় পজিটিভ প্রেসারের সময় ফুললি ডিস্টেন্ড করবে। তো আমি তখন আমি এম মোডে গিয়ে ওটা মেজার করে আমি এই কম্প্রেসিবিলিটি ইন্ডেক্সটা এভাবে এই ইকুয়েশনের মাধ্যমে ক্যালকুলেট করে বের করতে পারি। এখন ইন্টারপ্রিটেশনটা কি? যদি কম্প্রেসিবিলিটি ডিস্টেন্সিবিলিটি ইন্ডেক্সটা মোর দেন 18% হয় এবং কম্প্রেসিবিলিটি ইন্ডেক্সটা মোর দেন 12% হয় তাহলে আমি বুঝতে পারবো পেশেন্টটা ফ্লুইড রেসপন্সিভ। এখন একটা এই আইভিসি ডায়ামিটার এবং আইভিসি যে কলাপসিবিলিটি বা রেসপিরেটরি ভেরিয়েশন এটার সাথে আমরা একটা রাফলি একটা রাইট অ্যাট্রিয়াল প্রেসার বা সিভিপির একটা কোরিলেশন করতে পারি, যে যদি আইভিসি ডায়ামিটারটা লেস দেন 1.5 সেন্টিমিটার হয় তাহলে, এবং যদি ইন্সপিরেশনের সময় টোটালি কলাপস করে যায় আইভিসি, এটা হচ্ছে স্পন্টেনিয়াসলি ব্রিদিং পেশেন্টের ক্ষেত্রে, তাহলে আমি ধরে নিতে পারি যে আমার রাইট অ্যাট্রিয়াল প্রেসার বা সিভিপি 0 to 5 এর মধ্যে আছে। যদি ডায়ামিটারটা 1.5 to 2.5 সেন্টিমিটার হয় এবং হচ্ছে গিয়ে রেসপিরেটরি যে চেঞ্জটা সেটা মোর দেন 50% হয় তাহলে আমার রাইট অ্যাট্রিয়াল প্রেসার 5 to 10 সেন্টিমিটার অফ ওয়াটারের মধ্যে আছে। এভাবে করে এবং যদি মোর দেন 2.5 সেন্টিমিটার হয় সাইজ এবং দেখা যাচ্ছে যে এই রেসপিরেটরি ভেরিয়েশনটা 50% এর চেয়ে কম, তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেসারটা 15 to 20। আর যদি দেখি যে পেশেন্টের একদম আইভিসি এবং হেপাটিক ভেন সবই ডিস্টেন্ডেড এবং ইনফেরিয়র ভেনা কাভাতে কোনোই রেসপিরেটরি ভেরিয়েশন নাই, তার মানে ওর রাইট অ্যাট্রিয়াল প্রেসার অনেক বেশি, ওকে ফ্লুইড দিলে বরঞ্চ উল্টা আরো কার্ডিয়াক কম্প্রোমাইজ হয়ে যাবে, ওকে আমাকে আয়নোট্রপস দিতে হবে। আরেকটা বেড সাইড খুব হ্যান্ডি একটা প্রসিডিউর যেটা হচ্ছে প্যাসিভ লেগ রেজ টেস্ট। এটা হচ্ছে যে আমরা যেমন বাহিরে থেকে আইভি ফ্লুইড বোলাস দিচ্ছি সেটা কিন্তু ইররিভার্সিবল, মানে আমি একবার ফ্লুইড বোলাস দিয়ে ফেললাম পেশেন্টকে কিন্তু পেশেন্টটা ফ্লুইডে রেসপন্সিভ না, তাহলে বরঞ্চ ওই যে আমি এক্সট্রা ফ্লুইডটা দিলাম ওটা কিন্তু ওর হার্টের লোডটাকে বাড়ায় দিল, বরঞ্চ হার্ট কার্ডিয়াক ফাংশনকে কম্প্রোমাইজ করে ফেললো। তাহলে আমি যেটা প্যাসিভ লেগ রেজের মাধ্যমে আমি যেটা করি পেশেন্টকে ফ্ল্যাট করে যদি আমি পেশেন্টের পাটাকে স্ট্রেটলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেজ করি তাহলে দেখা যায় পা এবং অ্যাবডোমেন থেকে কিছু ভেনাস ব্লাড হার্টের দিকে
মানে শিফট ভেনাসিলিনটা বেড়ে যায়। ফলে এটা মোটামুটি একটা অটো ইনফিউশনের মতো কাজ করে। মানে আমি যেটা আইভি বোলাস দিলে যে কাজটা হতো সেটা আমার এই প্যাসিভলি রেজিস্ট করার কারণে আমার যে ফ্লুইড চ্যালেঞ্জটা সেটা আমি দিতে পারছি অটো ইনফিউশন, মানে 150 ml to 750 ml এর মতো ব্লাড আমার ভেনাস রিটার্নটা বেড়ে যায় হার্টে, যদি আমি এই ম্যানুভারটা করি। এবং এটা করার পরে যদি আমি দেখি যে কার্ডিয়াক আউটপুট বেড়েছে বা ব্লাড প্রেশার বেড়েছে, আইভিসি ডায়ামিটারটা আমি দেখতে পারি যে মোর দেন 15% বাড়লো কিনা। যদি এই প্যাসিভ রেজ করার কারণে দেখা যায় যে আমার কার্ডিয়াক আউটপুট ব্লাড প্রেশার বেড়েছে, তার মানে বুঝতে হবে এই পেশেন্টকে ফ্লুইড দিলে এই পেশেন্টের রেসপন্স করবে, মানে এই পেশেন্টটা হচ্ছে ভলিউম কম আছে। এবং এটা সুবিধা হচ্ছে যে যদি আমি দেখলাম যে এটাকে আমি ম্যানুভার করার পরে দেখলাম যে না পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়নি, তাহলে আমি এটা রিভার্স দিলাম, পেশেন্টের পাটাকে আবার ফ্ল্যাট করে দিলাম, আবার পেশেন্টের কার্ডিয়াক লোড বা প্রিলোড আবার আগের মতো চলে হয়ে গেল। মানে এটা হচ্ছে কি আউট বাইরে থেকে ফ্লুইড দেওয়ার চেয়ে এটা আমার রিভার্সিবল হলো ব্যাপারটা। যদি ফ্লুইড রেসপন্সিভ নাও হয় পেশেন্ট, তাও আমার ক্ষতি নাই কোনো, যে ফ্লুইড ওভারলোড হয়ে যাওয়ার চান্সটা থাকবে না। আরেকটা কোয়েশ্চেন যেটা ছিল, সেন্ট্রাল ভেনাস লাইন কি ম্যান্ডেটরি ফ্লুইড রিসাসিটেশনের জন্য? এখন এই যে এটা অনেক সময় গিয়ে তো ভাইভাতেও ধরা হয়, যেটা হচ্ছে যে বিভিন্ন গেজ আইভি ক্যানুলা কোনটাতে কতটুকু ফ্লুইড আমরা কত ফ্লো দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে 14G 16G 18G এগুলোতে আমি অনেক লিটার পার মিনিট, যেমন 14G তে আমি 240 ml পার মিনিট করে দিতে পারছি, মানে র্যাপিড ফ্লুইড আমি ইনফিউজ করতে পারবো। কিন্তু একটা সেন্ট্রাল ভেনাস লাইনের আমি ইন্টারনাল ডায়ামিটার যদি দেখি, একটা সেন্ট্রাল ভেনাস লাইনে তিনটা লুমেন থাকে, এবং সবচেয়ে বেশি যেটা দিয়ে ফ্লো যায় ডিস্টালটা, ওটা দিয়ে আমি 57 ml পার মিনিট দিতে পারি মাত্র। মানে আমি যদি র্যাপিড ফ্লুইড দিতে চাই, আমার সেন্ট্রাল ভেনাস লাইনের চেয়ে কিন্তু আমার একটা হোয়াইট বোর ক্যানুলা অনেক বেশি হেল্পফুল। তাহলে আমি সেন্ট্রাল ভেনাস লাইনটা কখন আমার করতেই হবে, যখন দেখেছি যে না আমার ভলিউম রিসার্চ করে লাভ হচ্ছে না, আমাকে আনোট্রপস লাগবে, তখন আমাকে সেন্ট্রাল ভেনাস লাইনটা করতে হবে। অথবা আমার যদি মনে হয় যে আমি সিভিপি মনিটর করব বা সেন্ট্রাল জুগুলার ভেনাস অক্সিজেন স্যাচুরেশনটা মনিটর করব, তাহলে আমাকে সেন্ট্রাল ভেনাস লাইনটা করতে হবে। আদারওয়াইজ শুধু ফ্লুইড রিসাসিটেট করার জন্য আমার সেন্ট্রাল লাইনের কোনো দরকার নেই। এখন আইভি ক্যানুলার ক্ষেত্রে কিছু জেনারেল রুল, যেটা হচ্ছে সবসময় একটা লার্জ বোর ক্যানুলা ইজ প্রেফার্ড ওভার এ ন্যারো বোর ক্যানুলা। শর্টার ক্যানুলা সবসময়ই প্রেফার্ড। তারপর হচ্ছে একটা প্রক্সিমাল ভেইন ইজ বেটার দেন এ ডিস্টাল স্মল ভেইন। হচ্ছে একটা আপার লিম্বে একটা ক্যানুলা করলে সেটা বেটার দেন লোয়ার লিম্ব ক্যানুলা। এখন এন্ড পয়েন্ট অফ রিসাসিটেশন, আমি তো রিসাসিটেশন করলাম, ফ্লুইড দিলাম, তারপরে হচ্ছে ফ্লুইডের কাজ না হলে আমি আইনোট্রপ স্টার্ট করলাম, কিন্তু রিসাসিটেশনের এন্ড পয়েন্টটা কি হবে, আমি কখন রিসাসিটেশনটা কমপ্লিট হয়েছে মনে করবো? যে ক্লিনিক্যাল প্যারামিটার্স তো আমরা দেখবই, যে ক্যাপিলারি রিফিল, ব্লাড প্রেশার, ট্যাকিকার্ডিয়া রিজলভ হলো কিনা, পেশেন্টের কনসিয়াসনেস ইমপ্রুভ করলো কিনা, ইউরিন আউটপুট ইমপ্রুভ করলো কিনা, মিন আর্টারিয়াল প্রেশার মোর দেন 65 হলো কিনা। ল্যাব প্যারামিটার্স দেখবো, যেমন বাইকার্বনেট, ল্যাকটেজ ক্লিয়ারেন্স, এগুলো তো আগে বলেছি। ইকোকার্ডিওগ্রাফি করে দেখতে পারে পেশেন্টের কার্ডিয়াক ফাংশন, কার্ডিয়াক আউটপুট ইমপ্রুভ করলো কিনা। ইনভেসিভ মনিটরিং, যেটা সেন্ট্রাল ভেনাস প্রেশার, আর্টারিয়াল লাইন, এটা যেমন পালমোনারি আর্টারি ক্যাথেটার এখন অত করা হয় না, তারপর এটা স্ট্যাটিক একটা মনিটরিং ডিভাইস, এটা করা হয় না কারণ অনেক স্টাডিতে দেখা গিয়েছে যে পালমোনারি আর্টারি ক্যাথেটারাইজেশন একটা ইনভেসিভ প্রসিডিউর, এবং পালমোনারি আর্টারি ক্যাথেটার ডিরেক্টেড যে রিসাসিটেশন, এটা নর্মাল স্ট্যান্ডার্ড রিসাসিটেশনের সাথে কম্পেয়ার করলে খুব একটা ক্লিনিক্যাল আউটকামের কোনো ডিফারেন্স নাই। এই জন্য এখন আর পালমোনারি ক্যাথেটারটা করা হয় না, এবং অনেক বেশি নন ইনভেসিভ টেকনিক এখন বের হয়েছে, যেমন আমি বেড সাইড ইকো করতে পারছি, এটাতে আমি অনেক ইনফরমেশন পাচ্ছি। তারপরে হচ্ছে আমাদের দেশে অ্যাভেলেবেল না, কিন্তু ইন্ডিয়াতেও আছে, যেরকম নন ইনভেসিভ কার্ডিয়াক আউটপুট মনিটরিং, যেমন লিডকো, পিকো, এগুলো বেশ কিছু নন ইনভেসিভ ডিভাইস বের হয়েছে, যেগুলোতে আমরা কার্ডিয়াক আউটপুট, কার্ডিয়াক ফাংশন, লাং ভলিউম, লাং ব্লাড, এক্সট্রাভাস্কুলার লাং ব্লাড, সরি ওয়াটার ভলিউম, এগুলো আমি দেখতে পারি। এর জন্য পালমোনারি আর্টারি ক্যাথেটার ইউজটা এখন অনেক কমে গিয়েছে। তো এগুলো তো বললাম যে স্ট্যাটিক প্যারামিটার, এগুলো দেখবো, প্লাস প্লাস ডাইনামিক প্যারামিটার, যেগুলো আমি বললাম যে স্ট্রোক ভলিউম ভেরিয়েশন, পালস প্রেশার ভেরিয়েশন, আইভিসি ডায়ামিটার, কম্প্রেসিবিলিটি, এগুলো তো আমি রিসাসিটেশনের সময়ও মনিটর করবো এবং রিসাসিটেশনের পরেও, আমি রিসাসিটেশন কমপ্লিট হয়েছে কিনা এটা আমি এই মনিটর করে এই প্যারামিটারগুলো আমি বুঝতে পারবো। তো আলটিমেটলি আমাদের ইমিডিয়েট গোলটা কি রিসাসিটেশনের? একটা তো হচ্ছে যে হেমোডাইনামিক যে গোলটা, সেটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার আমি 65 এর বেশি করতে চাই। সিভিপি যদি দেখি আমি 8 to 12 মিলিমিটার অফ মার্কারি আমার একটা টার্গেট।
তারপরে পালমোনারি আর্টারি ওপেনিং প্রেসার যদি আমার পালমোনারি আর্টারি ক্যাথেটার করা থাকে তাহলে হচ্ছে 12 to 15 হচ্ছে আমার টার্গেট। কার্ডিয়াক ইন্ডেক্স যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে মোর দেন 2.1। তারপরে আমার অক্সিজেন ডেলিভারিটাকে অপটিমাইজ করতে হবে, সেই জন্য আমাকে হিমোগ্লোবিন স্যাচুরেশনটা 7 to 9 গ্রাম পার ডিএল রাখতে হবে। যদি লেস দেন 7 গ্রাম হয় তাহলে আমাকে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আর আর্টারিয়াল স্যাচুরেশনটাকে আমাকে রাখতে হবে মোর দেন 92%। আর এটা হচ্ছে মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন, এটা হচ্ছে যদি আমি পালমোনারি আর্টারি ক্যাথেটার করা থাকে তাহলে আমি যে মিক্সড ভেনাস অক্সিজেন স্যাচুরেশন যে স্যাম্পলটা আমি কালেক্ট করতে পারবো ওটাতে যদি আমি অক্সিজেন স্যাচুরেশনটা দেখি তাহলে ওটা মোর দেন 60% হতে হবে। আর ওটা যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল না, আমরা যেটা করতে পারি যে সেন্ট্রাল ভেনাস অক্সিজেন স্যাচুরেশন যেটা আমাকে মোর দেন 70% রাখতে হবে। তারপর আমার টার্গেট হচ্ছে ল্যাকটেটকে নরমালাইজ করতে হবে, ল্যাকটেটকে 2.2 মিলিমোল পার লিটারের নিচে আনতে হবে, এটা আমার রিসাসিটেশনের টার্গেট। আর হচ্ছে যে অর্গান যে ডিসফাংশন ছিল সেগুলোকে রিভার্স করতে হবে, আমার ইউরিন আউটপুট মোর দেন 0.5 ml পার কেজি হতে হবে, আমার যে এনকেফালোপ্যাথি যে অল্টার মেন্টাল স্ট্যাটাস ছিল সেটাকে রিভার্স করতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার রিসাসিটেশন কমপ্লিট হয়েছে। এখন রিসাসিটেশন কমপ্লিট হওয়ার পর আমাকে মেইনটেনেন্স ফেজে ফ্লুইড দিতে হবে। বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যে রিসাসিটেশনে আমি লিবারেল ফ্লুইড দিব যতক্ষণ না পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার ভলিউম রিপ্লেনিশ হচ্ছে, কিন্তু এরপরে যখন মেইনটেনেন্স ফেজে চলে আসবো আমাকে একটু রেস্ট্রিকটিভ ফ্লুইড দিতে হবে, কারণ দেখা গিয়েছে যে লিবারেল ফ্লুইড থেরাপি ইন কম্পারিজন টু রেস্ট্রিকটিভ ফ্লুইড থেরাপি মর্টালিটি, মেকানিক্যাল ভেন্টিলেশনের রিকোয়ারমেন্ট, পালমোনারি ইডিমার চান্স অনেক বেড়ে যায় এবং মর্টালিটিও অনেক হাই হয় যদি আমি লিবারেল ফ্লুইড দিই। এই কারণে মেইনটেনেন্স ফেজে এসে আমাকে জাস্ট হচ্ছে যে নর্মাল যে ইউরিনারি লস, ফিকাল লস এবং নিউট্রিশনাল সাপোর্ট এগুলো জাস্ট মেইনটেইন করতে হবে। এখন আমি মেইনটেনেন্স ফ্লুইডটা কিভাবে ক্যালকুলেট করব? ইউজুয়ালি একটা অ্যাডাল্ট পেশেন্টকে ধরা হয় যে 25 to 35 ml পার কেজি পার ডে হচ্ছে ওর ফ্লুইডের রিকোয়ারমেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে ইউজুয়ালি 4 to 1 রুলটা ক্যালকুলেট করা হয় যে প্রথম 10 কেজির জন্য আমি 4 ml পার কেজি পার আওয়ার দিব, পরের 10 কেজির জন্য 2 ml পার কেজি পার আওয়ার এবং পরের প্রত্যেক 10 কেজির জন্য 1 ml পার কেজি পার আওয়ার। অথবা আমি খুবই শর্টকাট করতে পারি, ওয়েট ইন কেজি কে যদি আমি 40 দিয়ে যোগ করি তাহলেও আমি ml পার আওয়ারের একটা হিসাব পাবো। এখন ফ্লুইড নেসেসিটেট করলাম, এখন আমি আয়নোট্রপ দিতে হবে, দেখা গেল যে ফ্লুইড দেওয়ার পরেও আমার শক রিজলভ হচ্ছে না, তখন আমাকে ভেসোপ্রেসার অথবা আয়নোট্রপস দিতে হবে। কারণ আয়নোট্রপের কাজ হচ্ছে হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়ানো এবং হচ্ছে হার্ট রেট বাড়িয়ে কার্ডিয়াক আউটপুট বাড়ানো এবং কিছু ভেসোপ্রেসার ইফেক্টও আছে। আর ভেসোপ্রেসারের কাজ হচ্ছে পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন করে আমার কার্ডিয়াক আউটপুটটাকে বাড়ানো। মানে ফার্স্ট চয়েস কি, সব ধরনের চয়েস শকে আমার ফার্স্ট চয়েস হচ্ছে নর অ্যাড্রিনালিন, কিন্তু অ্যানাফাইলিক শকের ক্ষেত্রে আমি অ্যাড্রিনালিন ফার্স্ট চয়েস হিসেবে দিতে পারি। এখন যদি দেখলাম যে নরঅ্যাড্রিনালিন দিয়েও হচ্ছে না, আমার 15 মাইক্রোগ্রাম পার মিনিট বা 10 মাইক্রোগ্রাম পার মিনিট লাগছে তারপরও বিপি উঠতেছে না, তখন আমাকে সেকেন্ড একটা অ্যাড করতে হবে। তো সেপটিক শকে ইউজুয়ালি আমরা ভেসোপ্রেসিন সেকেন্ড চয়েস হিসেবে অ্যাড করি। আর যদি কার্ডিওজেনিক শক হয় তাহলে আমার ইনোট্রপিক অ্যাকশনটা দরকার, সেক্ষেত্রে আমি ডোপামিন, ডোবুটামিন বা অ্যাড্রিনালিন ইউজ করতে পারি। আর ডোবুটামিনের ক্ষেত্রে যেটা হচ্ছে ডোবুটামিন স্টার্ট করার আগে দেখতে হবে যে সিস্টোলিক প্রেশারটা মোর দেন 90 থাকতে হবে, কারণ ডোবুটামিন ভেসো ডাইলেটেশন করে, কারণ হচ্ছে বিপিটা আরো কমে যেতে পারে এবং সে কারণে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, ট্যাকিয়ারিথমিয়া হতে পারে। এই জন্য ডোবুটামিন স্টার্ট করার আগে খেয়াল রাখতে হবে যেন সিস্টোলিক প্রেশারটা মোর দেন 90 মিলিমিটার অফ মার্কারি থাকে। আরেকটা যেটা হচ্ছে যে থার্ড চয়েস, যে আমার দুইটা দিয়েও হচ্ছে না, তার থার্ড চয়েস হিসেবে আমি অ্যাড্রিনালিন দিতে পারি। ফিনাইলেফ্রিন খুব একটা ইউজ হয় না, কিন্তু ফিনাইলেফ্রিনের একটা ইউজ আছে, ফিনাইলেফ্রিনের বিটা রিসেপ্টরের উপরে কোনো কাজ নাই, ফলে ও হার্ট রেটটা বাড়ায় না। ফলে আমি যদি একটা পেশেন্ট এক্সট্রিম ট্যাকিকার্ডিয়া আছে, আমি তাকে নরঅ্যাড্রিনালিন বা অ্যাড্রিনালিন দিলে ওর ট্যাকিকার্ডিয়া আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে আমি ফিনাইলেফ্রিন চুজ করতে পারি, এটা শুধু পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন করে। তো এই চারটাতে দেখা যাচ্ছে যে আমরা রুটিনলি যেসব আইনোট্রপস এবং ভেসোডাইলেটরস ইউজ করি ওগুলোর মেকানিজম অফ অ্যাকশন এবং ডোজ এটা দেয়া আছে, এটা তোমরা একটু দেখে নিতে পারো পরে। সেপটিক শক নিয়ে কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আগে তো সেপসিসের ডেফিনেশন আমরা জানতাম যে SIRS, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স দিয়ে করা হতো, কিন্তু 2015 এর পরে সেপটিক শকের ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন সোফার উপরে ডিপেন্ড করে সেপসিসের ডেফিনেশনটা করা হয়। তো এখন এর সেপসিসের ক্রাইটেরিয়া ডেফিনেশনটা যেটা হচ্ছে যে পেশেন্টের ডকুমেন্টেড অথবা সাসপেক্টেড সেপসিস থাকবে, সাথে আমি যদি সোফা স্কোরিংটা করি তাহলে বেসলাইন থেকে 2 অর মোর দেন 2 যদি স্কোর বেড়ে যায়
তাহলে আমি বুঝতে পারবো পেশেন্টের সেপসিস আছে। কিন্তু সোফা স্কোরে 6টা ক্রাইটেরিয়া আছে এবং এটাতে কিছু ল্যাব প্যারামিটার্স আছে, ফলে ওটা আমাদের করতে সোফা স্ক্রিনটা করতে একটু লেট হতে পারে। তো আমাদের ওয়ার্ডের জন্য বা ইমিডিয়েটলি যদি আমি পেশেন্টকে সেপসিস আইডেন্টিফাই করতে চাই, তাহলে কিউ সোফাটা ইউজ করতে পারি। কিউ সোফা হচ্ছে, আমি হ্যাট দিয়ে মনে রাখতে পারি যে হাইপোটেনশন, সিস্টোলিক ব্লাড প্রেশার লেস দেন 100, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, আর হচ্ছে ট্যাকিপনিয়া মোর দেন 22 রেসপিরেটরি রেট। যদি ইনফেকশন অথবা সাসপেক্টেড ইনফেকশনের সাথে এই তিনটার মধ্যে যে কোনো দুইটা অথবা তিনটা থাকে, তাহলে আমি সেপসিসের ডায়াগনোসিস করতে পারবো। এটা হচ্ছে যে সোফা স্কোরিংটা। এটা যে 6টা কম্পোনেন্ট আছে, রেসপিরেটরি, অক্সিজেনেশনটা দেখি আমরা, কোয়াগুলেশন আমরা প্লেটলেট কাউন্টটা দেখি, লিভারের ক্ষেত্রে বিলিরুবিনটা দেখি, হাইপোটেনশন মিন আর্টারিয়াল প্রেশারটা দেখি, জিসিএসটা এবং ক্রিয়েটিনিন এবং ইউরিন আউটপুট। এই 6টা ক্রাইটেরিয়ার উপর আমরা সোফা স্কোরটা করতে পারি। এবং অন অ্যাডমিশনের থেকে এটা একটা তো হচ্ছে যে আমি ডেফিনেশনটা, আমি সেপসিসের ডেফিনেশনের জন্য সোফা স্কোরটা করলাম। আর একটা হচ্ছে আমাকে সোফা হেল্পও করবে যে আমি যদি ডেইলি এভরি 24 আওয়ার্স সোফা করি, সোফা স্কোরটা কমলে বুঝতে পারবো যে আমার পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে বা অর্গান ফাংশন ইমপ্রুভ হচ্ছে। এটাও আরেকটা সোফা স্কোরিং এর গুরুত্ব আর কি। এটা হচ্ছে কিউ সোফাটা ইজিলি মনে রাখার জন্য। এখন সেপটিক শক কি? একটা পেশেন্টের সেপসিস ডায়াগনোসিস করলাম আমি সোফা স্কোর দিয়ে, তারপরে আমি তাকে ফ্লুইড রিসাসিটেট করলাম, কিন্তু ফ্লুইড রিসাসিটেট করার পরেও আমাকে মিন আর্টারিয়াল প্রেশার 65 মেনটেন করার জন্য ভেসো প্রেসার দিতে হচ্ছে, অথবা এবং পেশেন্টের ল্যাকটেড মোর দেন 2 মিলিমোল পার লিটার। এই দুইটা ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে আমি পেশেন্টকে বলবো পেশেন্টের সেপটিক শক। সেপটিক শকের ম্যানেজমেন্ট 1 আওয়ার বান্ডেল, অথবা যেটা হচ্ছে সেপসিস 6। 1 আওয়ার বান্ডেলে সেপসিস 6 শুধু একটা বাদ গিয়েছে, এখানে অক্সিজেনটা বাদ গিয়েছে। সেপসিস 6 এর কম্পোনেন্ট গুলো কি কি? এটা হচ্ছে পেশেন্টকে অক্সিজেন দিতে হবে, তো স্যাচুরেশন 94% উপরে রাখার জন্য। অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে পেশেন্টের ব্লাড নিতে হবে, ব্লাড কালচার এবং বেসলাইন ইনভেস্টিগেশন, ইলেকট্রোলাইটস, রেনাল ফাংশন, লিভার ফাংশন, তারপরে এবং ইউরিনারি অন্যান্য কালচারও। যদি আমি ইনফেকশন সাসপেক্ট করি, তাহলে আমার ইনফেকশনের সাইট অনুযায়ী কালচার পাঠাতে হবে, যেমন স্পুটাম কালচার যদি আমি রেসপিরেটরি ইনফেকশন সাসপেক্ট করি, ইউরিনারি কালচার, সোয়াব কালচার, এগুলো আমাকে পাঠাতে হবে। এবং তারপরে আমি উইদিন 1 আওয়ার আমাকে ব্লাড কালচার সেন্ড করে অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে, এবং অ্যান্টিবায়োটিক ব্রড স্প্রেডটা হতে হবে। আমাকে গ্রাম নেগেটিভ কভারেজ দিতে হবে, গ্রাম পজিটিভ কভারেজ দিতে হবে। পেশেন্ট সেপটিক শকে থাকে, আমরা 2টা গ্রাম নেগেটিভ কভারেজ দিই, 1টা গ্রাম পজিটিভ কভারেজ দিই। এবং আমরা তো 72 আওয়ার্স পরে তো আমরা সিএস এর ব্লাড সিএস এর রিপোর্টটা পেয়ে যাব, বা অন্যান্য সিএস, ইউরিন সিএস এর রিপোর্টটা পেয়ে যাব। সেই রিপোর্ট দেখে আমরা অ্যান্টিবায়োটিক ডি এসকেলেট করব অথবা রিঅ্যাডজাস্ট করব, সেনসিটিভিটি দেখে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব। অথবা দেখা গেল যে পেশেন্টের কোনো গ্রোথ নাই, হয়তো তাহলে সেপসিস মিমিকের কারণে ওর শকটা হচ্ছে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক ডিএসকেলেট করবো, কিছু অ্যান্টিবায়োটিক কমাই দিই। তারপর আমরা ফ্লুইড চ্যালেঞ্জ দিতে হবে। এটা হচ্ছে ইনিশিয়ালি বলা হয়েছে 30 ml পার কেজি, এটা উইদিন 3 আওয়ার্স কমপ্লিট করতে বলা হয়। তবে আমি যেটা আগেও বলেছি যে আমি একবারেই তো 30 ml দিব, আমি একটু একটু করে বোলাস দিয়ে দিই। আমি সিভিপি দেখবো, আমি হচ্ছে ডাইনামিক মনিটরিং গুলো করবো, আইভিসি ডায়ামিটার দেখবো, এগুলো দেখে দেখে আমি একটু একটু করে ফ্লুইড গুলো দিব। তারপর হচ্ছে সেরাম ল্যাকটেট মেজার করতে হবে এবং সিরিয়াল ল্যাকটেট করতে হবে, অন অ্যাডমিশন করতে হবে। 3 আওয়ার্স পর 6 আওয়ার্স পর করে করে আমাকে দেখতে হবে ল্যাকটেট ক্লিয়ার হচ্ছে কিনা। তারপর ইউরিন আউটপুট মেজার করতে হবে। তো এই যে সেপসিস 6 বান্ডেলটা, এটাকে ইজিলি মনে রাখার জন্য এই নিমোনিকটা ইউজ করা যায়, বাফালো। বি ফর ব্লাড কালচার, ইউ ফর ইউরিন আউটপুট, এফ ফর ফ্লুইডস, এ ফর অ্যান্টিবায়োটিক্স, এল ফর ল্যাকটেট, এন্ড ও ফর অক্সিজেন। তো আমার লেকচার শেষ। থ্যাংক ইউ।